সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1169তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্তনগরীর চট্টগ্রামের ভাই আল আমিনের জীবনের কলিজা কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল অসহায় যুবতী মেয়েকে বাঁচাতে আসমান থেকে ছুটে আসে পরী। চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার জনমদুখী এক এতিম অসহায় মেয়েকে বাঁচাতে সরাসরি আসমান থেকে ছুটে আসে পরী। ভয়ঙ্কর রকম এক বাস্তব ঘটনা। প্রিয় বন্ধুরা, এই গল্পটা পড়ে আমার মনটা জুড়িয়ে গেল। যদি সত্যিকার অর্থে আমার জীবনে এরকম কিছু একটা থেকে থাকতো তবে হয়তো ভালোই হতো। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর রকমের বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই আল আমিনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকেই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আল আমিন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বেসরকারি কর্মকর্তা। আমার বাবা চট্টগ্রামেরই একটা জুট মেলে চাকরি করতেন। প্রতি বৃহস্পতিবার রাতেরবেলায় আব্বা বাড়িতে আসতেন এবং শুক্রবার বাড়িতে থেকে শনিবারে ভোর রাতে আমার আব্বা চাকরির উদ্দেশ্যে রওনা দিতেন। আমাদের পরিবারটা আমাদের এলাকাতে মোটামুটি ভালোই একটা পরিবার ছিল। আমি আমার জীবনের গল্পটা আমার খুব ছোটোবেলা থেকেই শুরু করি। অনেক ছোটোবেলায় আমি যখন ছিলাম, আমার দাদি একটু অন্যরকম ছিল। জিন ভূতের গল্প বলতে দাদি খুব পছন্দ করতো। আমার শৈশবের দিনগুলো খুব মধুরভাবে কাটে। আমাদের বাড়ির সব মানুষগুলো একসাথে উঠোনে বসে আমরা জিন ভূতের গল্প করতাম, দেবদেবীর গল্প করতাম। রূপকথার ওই গল্প শুনতে শুনতে আকাশের ওই চাঁদ দেখতে দেখতে দাদির কোলে আমি চুপটি করে ঘুমিয়ে পড়তাম। আমাদের এলাকাতে একটা দিঘি আছে, যে দিঘির নাম হচ্ছে ছায়া দিঘি। আমাদের এলাকাতে সবচেয়ে ভয়ঙ্কর এই দিঘিটা, এই ছায়া দিঘিতে এরকম ছোটোবেলা থেকে দেখে আসতাম যে আব্বা আম্মা দাদা দাদি সন্ধ্যার পরে ওই ছায়া দিঘিতে কাউকে থাকতে দিত না। ছায়া দিঘিতে নামলে সবাইকে বলতো এই উঠে চলে আয়, বা ভোর দুপুরে অথবা বিকেলবেলা আপনার সন্ধ্যার দিকে ছায়া দিঘিতে কোনো বাচ্চা নামা সম্পূর্ণভাবে নিষেধ ছিল। আর এই ছায়া দিঘিটা অনেক বড় একটা দিঘি ছিল। দিঘির এই পার থেকে ওই পার দেখা যেত না এবং লোকমুখে শুনেছিলাম এই দিঘি নাকি কোনোদিনও সেচ দেওয়া হয়নি, এই দিঘির পানি কখনোই শুকায়নি। শুনেছিলাম এই দিঘির নিচেই নাকি দেবদেবীরা বসবাস করে এবং বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা অনেক সময় দেখতাম এই দিঘির পাড়ে এসে তারা পূজা দিত এবং দিঘিতে বিভিন্ন ধরনের জিনিস ফেলে দিঘির কাছে অনেক কিছু চাইতো। এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। এরকম করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন 9 থেকে 10 বছরের কাছাকাছি। আমি আমাদের এলাকারই একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমার সাথে আমার ছোট যে বোনটা ছিল ও মাদ্রাসায় যেত। একদিন মাদ্রাসা থেকে বিকেলবেলা বাড়িতে আসার পরে একটা ঘটনা দেখতে পাই এক ভিখারি মহিলা একটা বাচ্চা একটা মেয়েকে কোলে নিয়ে, যার বয়স প্রায় 3 থেকে 4 বছরের মতো হবে, এরকম বয়সে একটা মেয়েরে কোলে নিয়ে আমাদের ঘরে দরজা এসে বলতেছে আমারে ভাত দে, আমার অনেক খিদা লাগছে, আমার মেয়ের অনেক খিদা লাগছে, আমারে ভাত দে। তো বাড়িতে আমরা এসে দেখতেছি যে মহিলাটা এরকম করে কথা বলতেছে। যখন এরকম করে কথা বলে তখন মায়েরে ডাক দিলাম, ও মা, তুমি কি ঘরে আসো, দেখো কোন মহিলা জানি ভাত চাইতে আসে। আমার আম্মা তখন বেরিয়ে আসলো এবং মা যখন বেরিয়ে আসলো দেখলাম মায়ের হাতের মধ্যে ভাতের থালা, ভাত আছে, ভাতেও তরকারি আছে, প্লেটের মধ্যে নেওয়া। মা তখন ওই ভিখারি মহিলাকে দিয়ে বলল এখানে বসে বসে খান। এই মহিলা তখন ওখানে বসে বসে খাবার খাইলো এবং খাবার খেতে খেতে আমি তখন মাঠের দিকে খেলতে গেলাম এবং মাঠের দিকে খেলতে যাওয়ার পরে মাঠে খেলতেছি, এমন সময় আমাদের বাড়ির এক ছোট এক পিচ্চি মেয়ে যায় বলতেছে, আলামিন ভাই, আপনাদের বাড়িতে কোন মহিলা আসছে, ওই মহিলা যাচ্ছে না, আপনার আম্মার সাথে অনেক ঝগড়া করতেছে। আমার আব্বা কিন্তু তখন চট্টগ্রামে, আব্বা চাকরি করে। তো এটা যখন বলতেছে আমি আমার ছোটো বোন মাঠে খেলতেছি, তখন মাঠের খেলা বন্ধ করে বাড়ির পথে রওনা দিলাম যে কী হয়েছে, কোন মহিলা যাই। এবং বাড়িতে গিয়ে দেখতেছি আমার মা এই মহিলাকে ধাক্কাইয়া ঘর থেকে বের করে দিচ্ছে যে আপনি আমার ঘর থেকে বের হন বলতেছি, বের হন, এরকম একটা অবস্থা।
এবং আমি গিয়ে মায়ের পাশে দাঁড়াইলাম, মায়েরে বললাম, মা কী হয়েছে? আমার মা বলতেছে, দেখ এই মহিলা খাবার চাইছিল না, আমি তো খাবার দিলাম, এখন খাবার দেওয়ার পরে এই মহিলা বলতেছে সে নাকি থাকবে, আমার বাড়ি থেকে যাবে না। আমার দাদি তখন কোত্থেকে জানে আসছে, এসে দাদি বলতেছে যে আপনি চলে যান, মহিলারা বলে আপনি চলে যান, আমার আমার নাতির হচ্ছে আমার ছেলে এখানে থাকে না, আমার ছেলে শহরে থাকে, আমার ছেলের বউ একা একা ঘরে থাকে, আপনি চলে যান। মহিলা বলতেছে আমি কোথায় যাব, সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ির বারান্দায় ঘুমাবো, আমাদের বারান্দা আছে, বলে আমি বারান্দার মধ্যে বাইরে ঘুমাবো। আমার মা বলতেছে যে না, আপনি বারান্দার মধ্যে বাইরে কীভাবে ঘুমাবেন, আমরা আপনারা বারান্দার মধ্যে বাইরে ঘুমাইতে দিব না। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার দাদি আবার ঘুমাইতো, মানে যে ঘরে ঘুমাইতো ওই ঘরে আমার দাদি একাই ঘুমাইতো। আমার দাদা কিন্তু ওই সময়তে মারা গেছিলো, দাদি একাই ঘুমায়। তো দাদির ঘরে তেমন কিছুই নেই। দাদি তখন বলল যে আচ্ছা ঠিক আছে চলেন, আপনি আমার সাথে আমার ঘরে ঘুমাইবেন। তা আমার মা তখন বলতেছে এটা কি বলেন আপনি, আপনার ঘরে কেন দিবেন, এই মহিলার আমরা চিনি না জানি না কোত্থেকে আসছে, কি করে না করে, নাকি রাতের বেলা আপনারা মেরে ফেলে। আমার দাদি বলে আমারে কেউ মারবে না গো বৌমা, আমারই নিয়ে চিন্তা করো না। আরেকটা কথা খুব দুঃখের সহিত জানাই, আমার দাদির সাথে আমার মায়ের সম্পর্কটা খুব বেশি একটা ভালো ছিল না, এই জন্যই দাদি আলাদা ঘরে থাকতো। পরে এটা বলার পর আমার দাদি তখন মহিলার মেয়েটারে সাথে করে নিয়ে যায়। তো রাতের বেলায় তারা একসাথে ঘুমায়, আমি তখন সকালবেলা ঘুম থেকে উঠে পরে দেখি আমার দাদি ওই মহিলার সাথে, মানে ভিখারি মহিলার সাথে খুব সুন্দর করে কথাবার্তা বলতেছে। তো অনেক সুন্দর করে কথাবার্তা বলতেছে। ওই দিন আবার বৃষ্টি ছিল, মানে আকাশে অনেক বৃষ্টি ছিল, মানে বৃষ্টি পড়তেছিল। তো এই জন্য আমি ভাবতেছি আমি আজকে আর মাদ্রাসায় যাব না। আমি মায়েরে বলতেছি, মা আজকে তো অনেক মেঘ আসবে মনে হয়, আকাশ তো কালো হয়ে গেছে, আমি মাদ্রাসায় যাব না। আম্মা আমার বলে খালি উসিলা খুঁজতেছো কীভাবে মাদ্রাসায় না যাওয়া যায়, আচ্ছা ঠিক আছে তাহলে যাইস না। এমন করতে করতে আমার দাদি সারাদিন ওই মহিলার সাথে ছিল। বিকেলের দিকে প্রায় 3টা-4টার দিকে ওই মহিলা তখন চলে যাবে। অ্যান্ড মহিলা চলে যাবে এরকম একটা অবস্থা, আমার দাদি ওই মহিলারা বলতেছে আপনি যাইন না, আপনি আমার সাথে থাকেন। ওই মহিলার মেয়েরে বলতেছে যে আপনি যাইন না, আপনি আমার সাথে থাকেন। এবার আমার মা বলতেছে এটা কি বলেন আপনি, এই চিনেন না জানেন না এরকম অপরিচিত একটা মহিলারে আপনি কালকে রাতেও রাখছেন, আজকে সারাদিনও রাখছেন, আপনি আরও রাখার পরিকল্পনা করতেছেন, এইটা তো ঠিক না। আমার দাদি বলে আমি রাখছি আমার ঘরে, তাতে তোমার কি, তোমার তো কোনো সমস্যা নাই, উনি তো আমার ঘরেই ছিল, আমার ঘরেই খাইছে, আমার ঘরেই থাকছে, তাহলে তোমার তো কষ্ট হচ্ছে কেন। আমার আম্মা বলে যে না, আপনার ঘরে থাকছে, আপনার ঘরে খাইছে, সেটা ঠিক আছে, কিন্তু থাকবে কেন, আমরা চিনি না জানি না। এই কথার উপরেই তখন কথাবার্তা হওয়ার পরে আমার দাদি তখন গিয়া ওই মহিলা ওই দিন রাতেও কিন্তু রয়ে গেল। এবং ওই দিন রাত্রে রয়ে যাওয়ার পরে এবার ওই মহিলার আমার দাদির ঘর থেকে যায় না, আর আমার দাদিও ওই মহিলার আর বিদায় করে না। আর ওই মহিলাটা অনেক পর্দাশীল ছিল, সে করতো কি রাতের বেলায় কোরআন পড়তো, দিনে জিগিরা আজকার করতো, মানে ইসলামিক লাইনে অনেকটা ভালো ছিল। অ্যান্ড এরপর আমার মা তখন আমার দাদির উপরে রাগ করে মানে বাইরের দিকে গিয়া লোকজনকে জানাইলো, মানে আমাদের বাড়ির অন্য লোকদেরকে বলল, এবং গ্রামের যে মাতবর আছে, সর্দার আছে, আমার আব্বারও পর্যন্ত আপনার ইয়াতে জানানো হলো, চিরঙে জানানো হলো। এরপর আমার আব্বা তখন আসছে বাড়িতে। এরই মাঝে প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে, এবং সপ্তাহখানিক ওই মহিলার মেয়ে আমার দাদির সাথেই থাকতো। আমার দাদি নিজেরটা নিজে রান্না করতো, এবং নিজেরটা নিজে রান্না করে আমার দাদি নিজেরটা নিজেই খাইতো। আর আমার আব্বা প্রতি সপ্তাহে বাড়িতে আসলে আমার দাদিরে বাজার সাজার করে দিত, মানে যেটা লাগে আমার দাদির কিনে দিত। দাদি নিজের রান্না নিজে করতো, নিজেটা নিজে খাইতো, যেহেতু মার সাথে সম্পর্ক ভালো ছিল না। তো এমতো অবস্থা আব্বু তখন বাড়িতে আসলো, এসে দাদির সাথে খুব চিল্লাচিল্লি করতেছে, আপনি চিনেন না জানেন না এরকম অপরিচিত এক মহিলারে কেন বাড়ির মধ্যে জায়গা দিলেন, বাড়িতে কেন রাখছেন। এবার আমার দাদিও খুব রাগ করে আব্বুর সাথে ঝগড়া করে যে তুই যা, তোর বউয়ে যা বলে তাই শুনিস, এটা ওইটা অনেক রকমের কথাবার্তা বলে। পরের দিন সকালবেলা আমি আর মাদ্রাসায় গেলাম না, আব্বু যেহেতু বাড়িতে আসছে আব্বুর সাথে। আব্বু তখন ওই মহিলারা ডাক দিল, যে মহিলা ভিক্ষা করে মহিলারা ডাক দিয়া বললো আপনার বাড়ি কোথায়। মহিলা কিছুই বলে না। আমার আব্বা বলে আপনি যে আজকেও 1 সপ্তাহের উপরে আমার বাড়িতে আসেন, আমার আম্মার সাথে থাকতেছেন, আচ্ছা ঠিক আছে আপনি রয়ে গেছেন থাকেন, কিন্তু আপনার বাড়ি ঘরের ঠিকানা দেন, আপনার বাড়ি কোথায়, আপনি কোত্থেকে আসছেন। মহিলা তখন আমার আব্বারে বলতেছে আমি কিছুই জানি না, আমার বাড়ি কই, ঘর কই, আমার ঠিকানা কই, আমি এগুলো কিছুই জানি না। আমার আব্বা বলতেছে ও মা এটা আপনি কী বলেন, আপনার বাড়ি কই, আপনার ঘর কই, এটা আপনি জানেন না, এটা কোনো কথা হইল, আপনার ঠিকানা আপনি বলেন। ওই মহিলা ঠিকানা বলে না। এবার দেখা গেল যে আমার আব্বার সাথে মানে খুব ঝামেলা হইতেছে আমার আম্মা বারবার আব্বারে বলতেছে কেন এরকম অপরিচিত একটা মহিলার এই বাড়িতে রাখবে, আমার মেয়েগুলো বড় হইতেছে, এমনিতেই তো তোমার মা অনেক খারাপ, তোমার মায়ের জন্য আমার মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না, এর উপরে যদি এরকম বাইরের লোক এনে বাড়ির মধ্যে রাখে তাহলে তো এই বাড়িতে থাকা অনেক মুশকিল হয়ে যাবে।
এসব নিয়ে আমার আব্বা তখন আব্বুর সাথে ঝামেলা করে। এবার আমার আব্বা না পারতেছে আমার আম্মারে বুঝাইতে, না পারতেছে আমার দাদিরে বুঝাইতে। এমন করতে করতে আমার আব্বা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত হচ্ছে এটা, ওই যে ছায়াদিঘির পাড়ে আমাদের একটা জায়গা ছিল, মানে একদম ছায়াদিঘির পাড়ে। ওইটার মধ্যে কোনো চাষাবাদ হয় না, কোনো কিছুই হয় না। মানে আপনি বুঝতেই পারেন যে দিঘির পাড় যেটাকে বলে আর কি, মানে দিঘির পাড়ে। আমার আব্বা তখন আমার দাদিরে বলল যে যেহেতু এই মহিলারা আপনার এতই পছন্দ, আপনি মহিলারে সাথে করে রাখতে চাচ্ছেন, তো এইখানে তো আপনার মহিলারে নিয়ে থাকতে পারবেন না, আমার বউ তো দিচ্ছে না। একটা কাজ করি, ওই মহিলারে আমরা ছায়াদিঘির পাড়ে ওইখানে একটা ঘর বানায় দিই, মহিলা ওইখানেই থাকুক। আমার দাদি তখন বলতেছে তাহলে এটাই কর, এই মহিলাটার আমার ভাল লাগছে, সে থাকুক আমাদের মাঝে, আমি চাই। এটা বললে পরে আমার আব্বা তখন ওই দিনই বিকেলবেলা গ্রামের কয়েকজন লোক নিয়ে ওইখানে মাটি ফেলতে শুরু করে এবং মাটি ভরাট করে খুব সুন্দর করে ওই জায়গার মধ্যে মহিলা থাকার মতো একটা ঘর আমার আব্বা তৈরি করে। এবং ঘরটা তৈরি হয়ে গেলে পরে ওই মহিলাকে আর মহিলার মেয়েকে আমার আব্বা ওইখানে রাখতো। তো আমার দাদি চাউল ডাউল এটা ওইটা অনেক কিছুই মহিলাকে দিয়ে আসতো এবং মহিলা সেখানেই খাইতো, সেখানেই তার মেয়েকে নিয়ে এসে থাকতো এবং গ্রামের অনেকেই মহিলাকে সাহায্য সহযোগিতা করতো। তো ছায়াদিঘি অনেক ভয়ঙ্কর একটা দিঘি ছিল। ওই দিঘির পাড়ে আমি তো বারবার ওই দিঘির কথা বলেই আসছিলাম, ভর দুপুরে অথবা মাগরিবের সময় ওই দিঘির মধ্যে কাউরে থাকতে দিত না। এবং দিঘি থেকে অনেক ধরনের গল্প গুজব মানুষের মুখে মুখে শুনে আসছিলাম। ওই দিঘির পাড়ে মহিলা কি করে থাকে, মনের মধ্যে অনেকটা ভয়ও কাজ করতেছে। এরকম করতে করতে এই মহিলা প্রায় দিঘির ওই পাড়ে 1 বৎসরের মতো থেকে গেছে এবং 1 বৎসরে তার কোনো সমস্যা হয়নি। 1 বছর পরে একদিন দুপুরবেলা, আমি সেদিন মাদ্রাসায় যাই নাই, দুপুরবেলা আমি ঘরে, আমার আম্মা কাঁঠালের সময় ছিল, মানে গ্রীষ্মের সময় ছিল, গরম ছিল এবং গরমের সময় কিন্তু ওই দিঘিতে পানি থই থই করে, মানে দিঘির পানি কিন্তু কমতো না, যতই রোদ হতো যতই শুকিয়ে যায় তো দিঘির পানি কিন্তু মানে অনেকটাই থাকতো। তো এবার দেখা গেল দুপুরবেলা আম্মা কাঁঠাল ভাঙছে, আমি আমার বোনেরা মিলে কাঁঠাল খাচ্ছি। এমত অবস্থার ভিতরে চিৎকার, মানে সবাই চিৎকার করতেছে যে দিঘির পাড়ে জানে কি হয়েছে, মানে ছায়া দিঘির পাড়ে কি হয়েছে। এটা শোনার পরে আমিও তখন কাঁঠাল খাওয়া বাদ দিয়ে দৌড় দিছি যে ছায়াদিঘির পাড়ে কী হয়েছে তাহলে দেখবো। সবার সাথে দৌড়ে দৌড়ে ছায়াদিঘির পাড়ে গেলাম এবং ছায়াদিঘির পাড়ে গিয়ে দেখতেছি ওই যে মেয়েটা আছে, মেয়েটার নাম হচ্ছে জান্নাত, মানে ওই মহিলার যে ছোট মেয়েটা আছে এই মেয়েটার নাম জান্নাত। দেখি জান্নাত কান্না করতেছে এবং সবার কাছে বলতেছে তার মা নাকি পানিতে পড়ে গেছে, মানে তার মা নাকি ডুব দিছে গোসল করার জন্য, আর নাকি উঠে না। এরকম একটা কথা সবার মাঝে শুনতেছি। এবার আস্তে আস্তে করে গ্রামের সব মানুষগুলো ওই ছায়াদিঘির পাড়ে উপস্থিত হয়েছে দুপুরবেলা, একেবারে ভোর দুপুরে, ধরেন আপনার আজানের সময় আর কি, মানে আপনার জোহর আজানের সময়। এরপরে সবাই তখন দিঘির পাড়ে আসলো, আসার পরে অনেকেই ডুব দিতেছে, যে মহিলা নিচে চলে গেল কিনা সাঁতরাইতে আছে, মহিলার খুঁজতেছে, অনেকে জাল নিয়ে আসছে। দেখতে দেখতে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো কেটে গেল, মহিলার কোনো খবর পাওয়া গেল না। এরই মাঝে ওই যে স্বর্ণকার যারা আছে, স্বর্ণ খোঁজে দেখবেন পুকুরে, ওইরকম একটা লোক তখন আসছে স্বর্ণ কুড়ানোর জন্য। এবং স্বর্ণ কুড়ানোর জন্য ওই লোকটা যখন আসছে, এখন কিন্তু এগুলো দেখা যায় না, ওই সময় কিন্তু অ্যাভেলেবেল দেখা যেত যে আপনার পুকুরে কোনো কিছু পড়ে গেলে ওরা কিন্তু আইনে দিত, ওরা কিন্তু ডুব দিয়ে পুকুর থেকে এগুলো এনে দিত, ওদেরকে বলতো স্বর্ণ কুড়ানো বলতো আর কি। এখন কিন্তু আর নাই, ওই সময় অ্যাভেলেবেল ছিল। তা ওই সময় একটা লোক এরকম স্বর্ণ কুড়াইতে আসছে পরে গ্রামের সবাই ওই লোকটারে ধরে বলতেছে একটা মহিলা পুকুরে পড়ে গেছে, এখন আর উঠতেছে না ডুব দিয়া, দেখেন তো মহিলাটাকে দেখা যায় কিনা। ওই লোকটা তখন ডুব দিছে, মানে তারা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নিচে ডুব দিয়ে থাকতে পারে, তাদের ওরকম ক্ষমতা আছে, মানে ওরকম তারা পারে। তো ওই লোকটা করলো কি, আপনার স্বর্ণকুড়ানো লোকটা তখন ডুব দিল পুকুরে, মানে দিঘিতে ডুব দিয়ে প্রায় অনেকক্ষণ পরে সে উঠছে। ওইটা এই লোকটার দিকে তাকায়া মানে সবাই ভয় পেয়ে গেছে, মানে ওর চোখগুলো একেবারে রক্তবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে। মানে একটা মানুষ মানে অনেক ভয় পাইলে যেরকম হয় না, মানে এরকম মনে হয় খুব একটা ভয় পাইছে, এমন একটা অবস্থা। মানে তার দিকে সবার ভিতরে ভয় ঢুকে গেছে। সবাই তখন লোকটা ওঠার পরে বলতেছে কি হয়েছে ভাই, ও ভাই কি হয়েছে, আপনি এরকম চুপসে গেলেন, আপনি কোনো কিছু দেখছেন, আপনি কোনো বিষয়ে ভয় পাইছেন, কিছু হয়েছে? এরকম করে তারা বারবার বলতেছে, সে কিছুই বলে না, মানে কাউরে কিছু বলে না, জাস্ট মানে নিচের দিকে তাকিয়ে আছে। তখন সবাই জিজ্ঞেস করতেছে আপনি বলেন না কি হয়েছে, কি কারণে আপনি এরকম ডুব দিলেন? সে কারোর কাছে কিছু না বলে তার ব্যাগটা হাতে নিয়ে, ওই স্বর্ণকরণ লাঠিটা হাতে নিয়ে সে চলে যাচ্ছে, কোনো কথার কোনো জবাব দিল না। এবং সবাই তারা বলতেছে ও ভাই কি হয়েছে, মানে আমরা বুঝতে পারলাম যে সে ওইখানে ডুব দিয়ে ভয়ানক কিছু দেখতে পাইছে, যেটা দেখে সে এতটাই ভয় পাইছে যে ওই ভয়ের কারণে সে আর কারোর সাথে কোনো কথা বলে নাই।
এবার সবাই মিলে ডুব দিতেছে এইভাবে ওইভাবে বিভিন্নভাবে মহিলারা খুঁজতেছে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, চারদিকে গুটগুটে অন্ধকার নেমে আসলো। সবাই তখন বলতেছে মহিলাটা যে ডুব দিয়ে গেল আর উঠে না, মেয়েটার কি হবে? এই কথা বলার পরে আমার দাদি তখন মহিলার ওই মেয়েটাকে সাথে করে নিয়ে গেল, এবং সাথে করে নিয়ে গেল। রাতটা কেটে সকাল হয়ে গেল, এরপরেও মহিলার কোনো সন্ধান পাওয়া গেল না। আর ওই রাতের বেলায় আমাদের গ্রামের প্রায় বেশিরভাগ মানুষগুলোই জেগেছিল। অনেকেই দিঘির পাড়ে হাঁটাহাঁটি করলো যে মহিলার লাশ ভেসে ওঠে কিনা। এর মাঝে থানাতে খবর দেওয়া হলো, পুলিশরাও আসলো, ইনকোয়ারি করলো, কিন্তু কোনোভাবে মহিলার কোনো সন্ধান খুঁজে পাওয়া গেল না। অ্যাকচুয়ালি মহিলা কোথায় চলে গেল, মহিলার কী হইল, এটা কেউই বলতে পারে না। এমন করতে করতে সকাল হয়ে যাওয়ার পরেও তখনও সবাই মহিলাকে খোঁজার জন্য ব্যস্ত। বিভিন্নভাবে মহিলারে খুঁজতেছে, ডুব সাঁতার দিয়ে মহিলারে খুঁজতেছে। মহিলার আর পাওয়া গেলই না। এরকম করে 3 দিনের মতো কেটে গেল, এবং 3 দিন পরে আমাদের এলাকার চেয়ারম্যানও আসলো, এবং এসে ওই মেয়েটারে মানে জান্নাতের চেয়ারম্যানে কোলে নিল, এবং কোলে নিয়ে কান্না করে করে বলতেছে এই মেয়েটার আমি নিয়ে যাই। তো আমার দাদিও কিন্তু মেয়েটারে ঠিকমতো খাওয়াইতে পড়াইতে পারতেছিল না, যেহেতু আমার আম্মুর সাথে দাদির সম্পর্ক ভালো না, তাই এরকম একটা মেয়েরে রাখা আমার আম্মুও পছন্দ করে না। পরে মেম্বারে বলতেছে যে আমি মেয়েটারে নিয়ে যাই, মানে চেয়ারম্যানে বলে যে আমি মেয়েটারে নিয়ে যাই, মেয়েটারে আমি পানবো। এটা কি আসলে সমাজের সিম্প্রীতি নেওয়ার জন্য না কিসের জন্য, এইটা আমরা বুঝলাম না। ওই সময় চেয়ারম্যান তখন ওই জান্নাতকে কোলে করে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেল, এবং চেয়ারম্যানের বাড়িতে নিলে পরে ওই চেয়ারম্যানের বাড়িতেও থাকতো, চেয়ারম্যানের বাড়িতেও তখন বড় হয়। সমস্যাটা কিন্তু এতেই সমাধান হলো না। এর কয়েকদিন পরপরই মানে রাতের বেলায় যারা ধরেন জমি সেচ দেয়, আপনার জমিতে পানি দেয়, অথবা রাতে যারা মাঠে ঘাটে কাজ করে, বা যারা বিভিন্ন ধরনের শসা ক্ষেত বা অনেক ধরনের ক্ষেত আছে, খামার আছে, এগুলো পাহারা দেয়, এরা একটা কথা বলতে শুরু বললো এটা যে রাতের বেলায় নাকি ওরা দেখতে পায় যে দিঘির মধ্যে কে জানি সাঁতার কাটতেছে, এবং দিঘির মধ্যে ভয়ঙ্করভাবে কে সাঁতার কাটতেছে। ওরা সাঁতারের শব্দ পায়, এবং যখন আসে তখন তারা কাউরে দেখতে পায় না। এইরকম একটা সমস্যা হতেই থাকে, এবং এই সমস্যার কিছুদিন পরে সমস্যাটা আরও বেশি ধারণ করে। অনেকেই বলে যারা রাতের বেলায় মানে দিনের বেলায় গোসল করে, অনেক সময় অনেকেই পুকুরে গোসল করতে যায় না ছায়াদিঘিতে, এবং গোসল করতে গেলে যখন ডুব দেয়, পানির নিচে ডুব দিয়ে অনেকে দেখবেন, যারা গ্রামের মানুষ তারা বিষয়টা ভালো বুঝবেন, পুকুরে অনেক সময় অনেকে ডুব দিয়ে কিন্তু চোখ মেলে, ডুব দেওয়ার সময় চোখ বন্ধ করে ডুব দেয়, এবং ডুব দিয়ে চোখ মেলে, এবং অনেকে এরকম চোখ মেলে চিৎকার দিয়ে উঠছে। ওইটা বলতেছে যে দিঘির ভিতরে নাকি ওই মহিলাটাকে দেখতে পায়, ওই যে জান্নাতের আম্মু, ওনারা নাকি দেখতে পায় যে মানে ডুব দিয়ে যখন চোখ মেলে দেখে উনি সামনে, এরকম অনেকেই দেখতে পায়। এটা একজন দুইজন না, অনেকেই বলে, এবং খুদ এটা আমার দাদি নিজেও বলে। আমার দাদিও একজন ডুব দেয় পুকুরে, ডুব দেওয়ার পরে চোখ খোলার পরে ওই মহিলাকে সামনে দেখতে পায়। এরপর আমার দাদিও চিৎকার দিয়ে উঠে, এবং একটা পুরো গ্রামে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে এই মহিলাকে নিয়ে। রাতের বেলা কেউ ঘর থেকে বের হয় না, এবং মানুষে তখন অনেকটা ভয়ভীতি ঢুকে যায় যে মহিলা আসলেই কে, কোত্থেকে আসলো, কী তার পরিচয়, এবং কেন সে এরকমভাবে গ্রামের মানুষকে উত্তপ্ত করতেছে। এমন করতে করতে চেয়ারম্যান তখন করে কি অনেক দূরের একজন ফকির নিয়ে আসে, দরবেশ যাদেরকে বলে আর কি, মানে জিন ভূত যাদেরকে এক কথায় তান্ত্রিক বলে, এইরকম একটা লোককে তখন নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে তিনি দিনের 11টা বাজে আসে। আমরা সবাই তখন ওনার সাথে, উনি আসছে, এবং গ্রামের সব মানুষ তখন একসাথে হয়ে গেল। এবং আসার পরে তিনি কি করলো, পুকুরের মধ্যে নামলো, মানে হাঁটু পানিতে নামলো, দিঘিতে হাঁটু পানিতে নেমে দিঘির একটু পানি হাতে নিল, এবং হাতে নিয়ে তিনি উঠা বলতেছে যে মহিলাটা দিঘির মধ্যে ডুব দিয়ে আর উঠে নাই, ওই মহিলাটা খারাপ হয়ে গেছে, এই মহিলাটা কারো না কারো লাশ নিয়ে যাবে। একটা কাজ করেন, এই মহিলাটাকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই মহিলার হাত থেকে যদি মানুষকে বাঁচাইতে হয়, তাহলে একটা কাজ করতে হবে। সবাই বলল কী করতে হবে? তখন ওই তান্ত্রিক বলতেছে মহিলার যে মেয়ে আছে জান্নাতকে পুকুরে ফেলে দিতে হবে, মানে হাত পা বেঁধে এই মেয়েটাকে পুকুরে ফেলে দিতে হবে। মুহূর্তের মধ্যে চেয়ারম্যান বলে উঠলো যে এইটা আপনি কী বলেন, এরকম অবুঝ একটা বাচ্চা, ওইটার হাত পা বেঁধে আপনি পুকুরে ফেলে দিবেন? তা ওইটার হাত পা বেঁধে যদি আপনি দিঘিতে ফেলে দেন, তাহলে তো মেয়েটা মারা যাবে, আমরা তো সবাই খুনের আসামি হয়ে যাব। এরপরে ওই তান্ত্রিক বলতেছে মেয়েটা মারা যাবে না, মেয়েটাকে যদি আপনি ওখানে ফালাই দেন মেয়েটা মারা যাবে না, এবং মেয়েটা মানে ডুববেও না, হয়তো ডুববে কিন্তু উঠে যাবে। তাই সবাই বলতেছে যে না, এটা কীভাবে সম্ভব, হাত পা বেঁধে যদি মেয়েরে ফালানো হয় ও তো ডুবেই যাবে, ও তো উঠবে না। তান্ত্রিক বলে উঠবে, মেয়েটারা আপনারা এখানে রাখেন। এরপরে দিঘির পারে ওকে রাখা হয়, মানে জান্নাতকে রাখা হয়। এরপরে জান্নাতের কপালের মধ্যে হলুদ দেওয়া হয়,
আপনার হলুদ বেটে কাঁচা হলুদ দেওয়া হয়, হাতের মধ্যে হলুদ দেওয়া হয়, পায়ে হলুদ দেওয়া হয়, এরপরে রশি দিয়ে ওর হাত পা দুটাকে বেঁধে দেওয়া হয় ভয়ঙ্করভাবে। এবং রশি দিয়ে হাত পা বেঁধে তখন জান্নাতকেই এই পুকুরের মধ্যে ফেলে দেয়, মানে দিঘির মধ্যে ফেলে দেয়। এবং দিঘির মধ্যে ফেলে দিলে সবাই তখন চিৎকার দিয়ে ওঠে যে আল্লাহ, মেয়েটার এইভাবে ফেলে দিল। মানে এরকম ঢিল যেমন মারে না, ঢিলের মতো করে দুইজনে হাতে পায়ে ধরে তখন দিঘির মধ্যে ফেলে দেয়। এবং দিঘিতে ফেলে দিলে পরে প্রায় 5 মিনিট পরে, 4-5 মিনিট পরে ওই মেয়েটা আবার বেশি ওঠে। মানে বেশি উঠে, তার হাতও বাঁধা নাই, পাও বাঁধা নাই, এবং বেশি উঠে এরকম করে মানে বাঁচার জন্য আকুতি করতেছে। এমন সময় দরবেশ উনি বলল যে একজনে নামেন, গিয়ে মেয়েটারে নিয়ে আসেন। তা ভয়ে কেউ নামতে চায় না। এরপরে আমার এক দুঃসম্পর্কের কাকা আছে, উনি আবার মোটামুটি একটু সাহসী মানুষ। উনি তখন মানে নাইমে গেল, এবং নাইমা ওই জান্নাতরে তখন পুকুর থেকে উঠে আনলো। তুমি তো কথা বলতে পারতো, মোটামুটি বড়ই ছিল। পরে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার? মেয়ে কিছুই বলে না, বলে তোমার আম্মুরে দেখছো? বলে না। তোমার আম্মুর সাথে কথা হয়েছে? বলে না। তা তোমার যে মানে ওখানে ফেলে দিল, তুমি কি দেখছো? বলে আমি কিছুই দেখি নাই। তাই এরপরে ওই তান্ত্রিক মানে ওই কবিরাজ বলতেছে যে এখন থেকে আপনাদের আর কোনো সমস্যা নাই, যেই সমস্যাটা ছিল ওই সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি। এখন থেকে ওই মহিলা ওই পুকুরে মানে দিঘিতে সাঁতারও কাটবে না, এবং ওই মহিলারে আপনারা কেউ দেখবেনও না। এটা সমস্যার সমাধান হয়ে গেছে। এবং এরপরে জনে জনে শান্তি ফিরে আসে। তো জনে জনে শান্তি ফিরে আসে, এরকম করে সময়গুলো কাটতেছে। এরপরে ওই বাড়িতেই মানে বড় হয়, আপনার এই জান্নাত বড় হয়। মেম্বারের বাড়ি, চেয়ারম্যানের বাড়িতে জান্নাত বড় হয়। ওই বাড়িতে থাকা খাওয়া করে, ওই বাড়ি থেকে তখন জান্নাত একরকম একটা কাজের মেয়ে হিসেবে বড় হয়। এরপরও জান্নাত আমার দাদিরও অনেক ভালোবাসতো, মানে এত ভালোবাসতো বলার মতো না। জান্নাত মাঝে মাঝে আমার দাদিরে দেখার জন্য আসতো, আমার দাদির সাথে বসে গল্প গুজব করতো, দাদির সাথে কথাবার্তা বলতো। এবং দাদির সাথে আমার জান্নাতের মানে জান্নাতের সম্পর্কটা খুবই গভীর ছিল। তো এটা অবশ্যই চেয়ারম্যান পছন্দ করতো না। চেয়ারম্যান সবসময় জান্নাতকে বলতো যে তুমি কেন ওই বুড়ির কাছে যাও, ওই বাড়িতে যাও, ওই বাড়িতে যাওয়ার তো তোমার প্রয়োজন নেই, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে আমি তোমাকে রাখি, আমার বাড়িতে খাওয়াই, তুমি ওই বাড়িতে কেন যাবা? এরকম করে চেয়ারম্যান জান্নাতের সাথে ঝামেলা করতো আমাদের বাড়িতে আসলে। এরপরও জান্নাত মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, থাকতো। তো সত্যি কথা বলতে কি জানেন, এই জান্নাত মেয়েটারে আমার না অনেক ভালো লাগতো। মানে অনেক ভালো লাগার বড় কারণ হচ্ছে কি, মেয়েটা যে আমাদের পরিবারে থাকতো, আমাদের পরিবারের প্রতি না তার অনেকটা টান ছিল। আমার আম্মুর সাথে খুব সুন্দর করে কথা বলতো, আব্বুর সাথে অনেক ভালো ব্যবহার করতো, পরিবারের প্রতিটা মানুষের প্রতি ওর অন্যরকম টান ভালোবাসা ছিল। তো সবাই ওরে পছন্দ করতো। আমার আব্বা আম্মা থেকে শুরু করে সবাই, আমার বোনেরা ওরে খুব পছন্দ করতো। আর এই মেয়েটা এতটা শান্ত ছিল মানে বলার মতো না। ও তখন অনেক বড় হয়ে যায়, ওর বয়স তখন প্রায় 15-16 বছরের মতো হয়ে যায়। আমিও তখন মোটামুটি টাগরা জোয়ান। আমিও তখন আমার আব্বুর সাথে কাজকাম করি, এলাকাতে থাকি, এবং বিভিন্ন ধরনের কাজ আমি করি। পড়াশোনা আমি কিন্তু খুব বেশি দূর পর্যন্ত করতে পারি নাই, পড়াশোনা হয়নি। আমি তখন সবার সাথে কাজকাম করি, গ্রামের লোকজনের সাথে মিলে কাজকাম করি, বাগানে যাই, বিশেষ করে কৃষি কাজ করি। আমার কৃষিকাজের প্রতি অনেক আগ্রহ ছিল, এজন্য বিভিন্ন কৃষিকাজ করতাম, বিভিন্ন ধরনের সবজি ফলাতাম, ফসল ফলাতাম। অ্যান্ড এরকম করে তখন আমার সময়গুলো কাটতে থাকে। তো জান্নাত আমাদের বাড়িতে আসতো, আমাদের বাড়ি থেকে যাইতো। অ্যান্ড এরকম করতে করতে জান্নাতকে আমার খুব ভালো লাগে। আর ওর যদি জিজ্ঞেস করা হয় যে ওর মায়ের কথা বা ওর ছোটোকালের কথা, ওর কোনো কিছুই মনে নাই। যদি বলা হয় যে তোমার আম্মুরে যে এরকম মারা গেছিলো বা পুকুরে পড়ে গেছে আর উঠে নাই, এরকম কিছু বললেও তখন হাসে। এগুলো কিছু ওর মনে নেই, আসলেই কিন্তু কিছু মনে নেই। আর ওই যে জান্নাতকে দিঘিতে ফেলার পর থেকে, সেই থেকে আজকে বহু বছর কেটে গেল, আমাদের ওই দিঘিতে আর কোনো ঝামেলা হয়নি বা আমরা এরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। অ্যান্ড এই অবস্থার ভিতরে তখন এই জান্নাতটা আমার খুব ভালো লাগছে দেখা আমি আমার দাদিরে মাঝে মাঝে বলি, ও দাদি, জান্নাত তো আমাদের বাড়িতে আসে, তা জান্নাতের বিয়ে করে আমরা আমাদের বাড়িতে রাইখে দিই, জান্নাত আমাদের বাড়িতে থাকুক, সমস্যা কি? এটা ওইটা দাদিরে বলি। দাদি হাইসা হাইসা বলে, তোর মাকে আর তোরে জান্নাতের বিয়ে করাইবো? আর জান্নাত হচ্ছে ইতিম একটা মেয়ে, কাজের মেয়ে, তোর মাকে আর ওরে বিয়ে করাইবো? আসলেই কিন্তু সত্যি, আমার আম্মা কিয়ামত হয়ে গেলেও না কখনো জান্নাতকে জান্নাতকে আমাদের ঘরের বউ বানায় আমার আম্মা কখনোই আনবে না। কারণ আমার আম্মা একটু অন্যরকম মানুষ। উনি এক কথায় বলতে গেলে আমার নিজের মা, তো তারপরও বাস্তবতার জন্য বলতে হচ্ছে, আমার মা একটু অহংকারী টাইপের মানুষ। মানে গরিব মানুষদেরকে খুব বেশি একটা দেখতে পারে না, এবং অসহায় মানুষদের প্রতি আমার মায়ের মন কোনো সময় কাঁদে না। একটু বিগ হার্ট যাদেরকে বলে আর কি, একটু শক্ত মনের মানুষ। তো যাই হোক, এরকম করে সবাই তখন আমার তখন এই সময় কাটতেছে। তো জান্নাত যখনই আমাদের এখানে আসে, আমি সাথে দুষ্টুমি করি, এই তোরে তো আমার ভাল লাগে, তোরে আমি বউ বানাবো, তোরে আমি আমার ঘরে রাইখা দিব, তুই আমার ঘরে থাকবি,
এইটা ওইটা অনেক রকম দুষ্টামি আমি ওর সাথে করি। ও খুব হাসাহাসি করে আমার সাথে যে এটা কোনো কথা হইলো নাকি, মানে আমি দাদিরে দেখার জন্য আসি, তা তুমি আমারে কেন এগুলা বলো। এরকম করতে করতে একদিন হলো কি, ঈদের সময়, আপনার কোরবানির ঈদের 2 দিন আগে ও তখন আমার দাদির কাছে আসছে, এবং আসার পরে দাদির শরীরটা ওই দিন ভালো ছিল না। তো ভালো না থাকার কারণে ও তখন করলো কি, আইসা আবারও গেছে চেয়ারম্যান বাড়িতে, গিয়া চেয়ারম্যানকে বইলা ও আজকে দাদির সাথে থাকবে, যেহেতু দাদির শরীর খারাপ। সচরাচর কিন্তু ও আসলে থাকে না, মানে যেদিন আসে ওই দিনে চলে যায়, দাদির কাছে 1 ঘন্টা 2 ঘন্টার মতো থাকে, থেকে আবার চলে যায়, থাকে না। তো ওই দিন যখন ও থাকবে শুনলাম, মানে আমার কাছে বিষয়টা খুব ভালো লাগলো। আমার আম্মা গিয়া দাদিরে খাবার দাবার দিল এবং সাথে জান্নাতরেও খাবার দিল। তো আমি কিন্তু আবার মোটামুটি একটু বাঁশি বাজাইতে পারতাম, মানে যদিও অত ভালো না, মানে বাঁশিতে আমার খুব ভালো সুর নাই, এরপর আমি বাঁশি বাজাইতে পারি। তো ওই দিন যেহেতু জান্নাত ওই আমাদের দাদির কাছে রয়ে গেছে, আমি তখন কী করলাম, আমাদের উঠানের কর্নারে বসে তখন আমি বাঁশিতে ফু দিলাম, মানে বাঁশি বাজানোর ট্রাই করতেছি, কিন্তু বাঁশি বাজে না। আমি যতই চেষ্টা করি বাঁশি বাজে না, আমি অনেকভাবে ট্রাই করতেছি, মানে বাঁশির ওরকম সুর ওঠে না আর কি। অনেকক্ষণ পরে আমি তখন দেখলাম যে জান্নাত উঠে আসছে, মানে জান্নাতকে দেখলাম, অ্যান্ড দেখার পরে আমি একটু অবাক হয়ে ওর দিকে তাকাইলাম। ও আমার বলতেছে, কী ব্যাপার, বাঁশিতে সুর ওঠে না? আমি বললাম, না আসলেই তো বাঁশিতে সুর উঠতেছে না। আমি সুর দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমার কাছে মনে হয় আমার বাঁশি মনে হয় বেসুরো হয়ে গেছে। তখন খিলখিলিয়ে হাসে, হেসে বলে, আবার বাজান তো। বিশ্বাস করেন, জান্নাত যখন আমার পাশে বসছে, আমার কাঁধে মাথা রাখছে, আমি যখন বাঁশিতে ফুঁ দিলাম ভাই, বাঁশি না অনর্গল বাজতে শুরু করে, এবং এক মিষ্টি মধুর সুর আমার বাঁশির ভিতর থেকে বেরিয়ে আসতেছে। আমার তখন এত ভালো লাগলো, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার হৃদয়টা তখন একদম ঠান্ডা হয়ে গেল। রাতুরে হিমেল বাতাসে সোনালি আপনার চাঁদের নিচে বসে ও আমার কাঁধে মাথা রাখলো, এবং আমি এত ভালো করে বাঁশি বাজাচ্ছি, আমার মনটা না আনন্দে টুইটুম্বুর হয়ে গেল। এরকম করতে করতে রাত্রি প্রায় অনেকটাই হয়ে গেল। আমি দেখেও ঘুমিয়ে পড়ে যাচ্ছে। আমি বললাম, কী ব্যাপার জান্নাত, ঘুমাইবা? ও বলে, আমি চলে যাই, দাদির তো শরীরটা ভালো না, ওখানে গিয়েই ঘুমাবো। আমি বললাম, জান্নাত তোমার একটা কথা বলার ছিল। আমার বলে, হ্যাঁ বলো। আমার কিন্তু তুমি করে বলতাম, আমিও তুমি করে বলতাম। আর ও কিন্তু দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিল ভাই, অনেক সুন্দর, স্বাস্থ্য রাস্তা ভালো ছিল, অনেক সুন্দরী ছিল। পরে আমি বলি, জান্নাত তোমার তো মা নাই, বাবাও নাই, এখানে তোমাদের এই গ্রামে কেউই নেই। আচ্ছা তুমি কি তোমার বিয়ে শাদী নিয়ে কোনো কিছু চিন্তা করো না? আমাকে বলে, বিয়ে শাদী নিয়ে চিন্তা করবে চেয়ারম্যান? আমি যেহেতু চেয়ারম্যানের বাড়িতে থাকি এবং ছোটোবেলা থেকে চেয়ারম্যানের বাড়িতেই বড় হয়েছি, তা আমার বিয়ে শাদী নিয়ে তো চেয়ারম্যান চিন্তা করবে, এটা তো আমার চিন্তা করার বিষয় না। আমি বললাম, না এরপরও আমি তোমার একটা কথা বলতে চাই, মানে আসলে কারো মাধ্যমে বলাটা আমার কাছে ভালো লাগে না, এবং কারো মাধ্যমে বললে এটা ভালোও হবে না। তোমাকে আমি খোলাখুলি একটা কথা বলতে চাই, এখন তুমি যদি আমার কথাটা গ্রহণ করো। আমাকে বলে, হ্যাঁ করবো, বলো কী কথা। আমি বললাম, জান্নাত তোমার না অনেক পছন্দ হয়, আমি তোমার সাথে রিলেশন করতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমাকে আমার ঘরের বউ বানাতে চাই। ও তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, আমি না মানে আকাশের চাঁদ ধরতে চাই না, আমি ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদে হাত দিতে চাই না। আর তুমি ভালো করেই জানো যে তোমার আম্মা কখনই আমাকে তোমার ঘরের বউ বানাবে না। এইসব ফালতু কথাবার্তা বলে না কোনোই লাভ নাই। আমি বললাম, কী বলো তুমি এটা, ফালতু কথাবার্তা? মানে আমি যেটা বলছি তুমি ঠিকই বলছি, আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে বিয়ে করব, আম্মা রাজি হোক বা না হোক এতে আমার কিচ্ছু যায় আসে না। ও আমাকে বলে, না আমি আন্টির মনে কষ্ট দিয়া তোমারে বিয়ে করতে পারবো না, আর আমি তোমারে বিয়ে করবো কেন, তোমার আমি ভাই করে ডাকি না, তুমি সারা জীবন আমার ভাই হয়েই থাকবা, আমি চেয়ারম্যান যেখানে বিয়ে দে আমি সেখানেই বিয়ে বসবো। এ কথা বলে ও তখন রাতের মধ্যে আমার এখান থেকে উঠে যায়। আমি জোর করেও না ওরে আর আমার কাছে রাখতে পারি না, এবং তখন আমার খুব খারাপ লাগে। এরপর ও যখন দাদির ঘরে আসতো, আমি ওর দিকে তাকায় থাকতাম, কতভাবে বলার জন্য চেষ্টা করতাম, কিন্তু না ভাই, ও কোনো দিনও না আমার প্রতি একটু আকৃষ্ট হয়নি। এভাবে 3-4 মাস কেটে গেল, এবং 3-4 মাস পরে একটা বিষয় হঠাৎ করে আমি খেয়াল করে দেখি, কেমন জানি জান্নাত যখনই দাদির কাছে আসে কেমন জানি একটু কান্নাকাটি করে এবং দাদিরে বলে যে, দাদি যে কোনো সময় হয়তো আমি মরে যেতে পারি, আমি তো তোমার নাতিন না, এরপরেও তুমি কিন্তু আমার কবরের কাছে যাইবা, আমি যদি মরে যাই, এগুলো বলে। এই কথাগুলো যখন বলে অনেক সময় নিজেও শুনি আমি, এবং শুনে আমি ওরে বলি, এই তুমি এগুলো কী কথা বলো, উল্টাপাল্টা কথা বলো, তুমি মরে যাবা মানে তুমি মরবা কেন, তুমি মরবা কেন, কী হয়েছে? পরে আমারে বলে, না মানুষ তো মরণশীল, তা আমিও তো একটা সময় মরে যাব, তা মরে গেলে তোমরা কিন্তু আমার কবরের কাছে যাইও, আমাদের পরিবার, আমার তো আর কোনো পরিবার নাই, তোমরাই তো আমার পরিবার, সো তোমরা আমার কবরের কাছে যাইও, আমার মায়ের তো আমি দেখলাম না, আমার ওই দিঘির পাড়ে কবর দিও, যাতে আমি আমার মাকে দেখতে পাই। তো ওর এই কথাগুলো বললে না আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে, মানে কান্না আসে।
আমি বলি এই কথাগুলো বইলো না তো জান্নাত, এইসব কথা শুনতে না ভালো লাগে না, তুমি এই ধরনের কথা কেন বলবা বলো? আমি তো চাই তুমি অনেক অনেক দিন বেঁচে থাকো, আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। আমরা তো চাই না তুমি কোনো কষ্টে থাকুক, তোমার কোনো ক্ষতি হোক, এটা তো আমরা পরিবারের কেউই চাই না। তো তুমি এরকম করে কেন বলো? আমাকে বলি না, মরতে তো একদিন হবে, তাই না? এই পৃথিবীতে তো সবাই আর বেঁচে থাকে না। তা থাকে না, ঠিক আছে, তাই বলি তুমি কি এরকম করবা? তাই এরকম করেও বেশিরভাগ সময় দাদির কাছে এসে মন খারাপ করে বসে থাকতো, কান্নাকাটি করতো, ওর ভিতরে না কেমন জানি একটা হাহাকার এবং কষ্ট কাজ করতো। অ্যান্ড এইভাবে কয়েকটা দিন কাটার পরেই একদিন হলো কি, মানে একদিন হলো বলতে মাঝে মাঝে আমি দেখতাম কি, ওই দিঘির পারে ওদের যে ঘর ছিল, মানে আগে ছোটোবেলা ওর আম্মুর সাথে ও যে ঘরে থাকতো, এই ঘরটা তো আর এখন নাই, ভিটাটাও নাই, এগুলো তো সব ভেঙে টেঙে মানুষ নিয়ে গেছে। ওই ঘর ভিটার মধ্যে দুপুরবেলা বিকেলবেলা মাঝে মাঝে সময় পেলে ওখানে গিয়ে বসে থাকে। তা আমি ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করি যে জান্নাত এখানে কেন এসে বসে থাকো, কেন তোমার মনটা এরকম খারাপ হয়ে থাকে, সবসময় মন মারা হয়ে থাকো, তোমাকে দেখলে মনে হয় যে তোমার মানে তোমার ভিতরে হিমালয় পরিমাণের কষ্ট জমা, কী এমন কষ্ট আমার সাথে শেয়ার করা চায় না, আমারে বলো তোমার কেমন, মানে কেন এত কষ্ট? এগুলো বললো তখন আমার দিকে তাকায় থাকে, আমার মধ্যে আগে থেকে হাসে, আমাকে বলে, মানে আমাকে এটাই ও বলে যে এসব কথা বইলো না তো, ভাগ্যে যা আছে তাই হবে, তোমার সব কথা শুনতে ভালো লাগে না, না আমারে বলে। তা আমি এরকম করে 3-4 দিন কাটার পরে একদিন হলো কি, দুপুরবেলা আমি মাঠে কাজ করতেছি, আমি দেখি ওইখানে বসে বসে কান্না করতেছে, মানে দূর থেকে বোঝা যায় যে চোখের পানি মুছতেছে। তা যখন চোখের পানি মুছতেছে আমি তখন ওইখানে কাছে গেলাম, কাছে গিয়ে বললাম জান্নাত কান্না করতেছো কেন? তুমি অনেক প্রাণবন্ত একটা মেয়ে ছিলা, সবার সাথে হাসতা মিশতা খেলতা, অনেক দুষ্টুমি করতা, মানে তুমি হাসলে মনে হয় আকাশের চাঁদটা হাসতো। তা তুমি এরকম একটা মেয়ে হয়ে ইদানিং সবসময় কেন মন খারাপ করে থাকো, কেন সবসময় কান্নাকাটি করো? আমার কাছে কি তোমার কষ্টের কথা বলা যায় না, যে তোমার বুকের মাঝে কী এমন কষ্ট জমা? ও আমাকে বলে দেখো আমার না এইসব কথা বলতে ভালো লাগে না, আমি না এইসব কথা কিছু তোমাকে বলতে চাই না, প্লিজ। আমি বলি না তুমি আমাকে বলো না কী হয়েছে। ও তখন আমাকে একটা কথা বলে যে দেখো আমি না সত্যি সত্যি তোমাকে ভালোবাসতাম, যদি না ভালোবাসার যোগ্যতা আমার থাকতো। আমি বললাম জান্নাত তুমি না ভুল বুঝতেছো, তুমি সত্যি সত্যি ভুল বুঝতেছো যে আমার আম্মু তোমাকে মেনে নিবে না। আরে আমি তোমাকে ভালোবাসি, যদি তোমাকে আমি বিয়ে করে ফেলি তা আমার আম্মু মানবে না কেন বলো? আমার আম্মু তো অবশ্যই মানবে, আমার আম্মু না মানার কি আছে? ও আমারে বলে যে না আমার আসলে মানে প্লিজ আমার না ভাল লাগে না, তুমি এসব কথা বইলো না, আমার এসব কথা শুনতে ভাল লাগে না। পরে আমি বললাম জান্নাত প্লিজ তুমি আমার একটু কথা শোনো। ও কোনো কথা না শুনেই না ওখান থেকে লাফ দিয়ে উঠে চলে গেছে, মানে আমার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। এবং ওর চলে যাওয়া দেখে আমি পিছনের দিকে তাকায় আসি, আমার দিকে একটা বড় ফিরে তাকালো না, হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে গেল। তো এইভাবে 3-4 দিন পরে, এর 3-4 দিন পরে মানে একদিন আমি মানে আমার জমি সেচ দিব। আমাদের এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আপনার ডিপ মেশিন লাগানো হয়, সেলু মেশিন যেটাকে বলে, এটা দিয়ে আমরা ওই যে দিঘি থেকে পানি নিয়ে বিভিন্ন জমিতে পানি দিই। তো ওই দিন হলো কি, আমি দিঘি থেকে পানি দিচ্ছিলাম, এরকম সময় হঠাৎ করে মানে দেখলাম মধ্যরাতে, রাত্র প্রায় আপনার 12টা কি 1টার মতো বাজে, এমন সময় দেখলাম ওই যে জান্নাতের যে ঘরটা ছিল না, ওই ঘরের ওখানে মানে কি জানি করতেছে, মানে কিছু একটা করতেছে, এরকম একটা জিনিস দেখতেছি, যে মনে হয় একটা টর্চ লাইট দিয়ে কিছু একটা করতেছে। তো পরে জান্নাতও মাঝে মাঝে ওখানে এসে বসে বসে কান্না করতো। পরে আমি চিন্তা করলাম, আমি তো পানি দিতেছি জমিতে, আমি চিন্তা করলাম কী রে এখানে কে কী করতেছে। এবার আমি কী করলাম, আমার টর্চ লাইটটা বন্ধ করে আস্তে আস্তে করে গোপনে আসতেছি। আবার ওখানে একটা কাঁঠাল গাছ আছে, ওই সময় কিন্তু কাঁঠালের সময় ছিল। তা আমার আবার মনে হইলো যে কি আবার কাঁঠাল চুরি করতেছে কিনা, কারণ এটা তো আমাদের জায়গা, আমার কাঁঠালগুলো অনেক বড় বড় হয়, অনেক স্বাদের কাঁঠাল হয়। তাই আমি মনে করলাম যে মনে হয় কাঁঠাল চুরি করার জন্য আসছে। তা এই জন্য আমি তখন এই টর্চ লাইটটা হাতে নিয়ে আস্তে আস্তে করে গোপনে এইদিকে আসতেছি। এবং আস্তে আস্তে করে এইখানে এসে মানে আমি যেটা বুঝতে পারলাম যে কেউ একজন গাছের মধ্যে কিছু একটা বাঁধতেছে, মানে গাছে উঠে কিছু একটা বাঁধতেছে। এমন অবস্থার ভিতরে আমি আরও কাছে আসার পরে দেখলাম যে ভাই গাছের উপরে জান্নাত রশি বাঁধতেছে গাছের মধ্যে। তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে জান্নাত ফাঁসি দিবে, ওরকম একটা সিচুয়েশান। এবং এইটা দেখা মাত্রই আমি তখন মানে লাইট মারলাম ওর দিকে। লাইট মারার পর ও আমার বলে আপনি এখানে কেন? আমি বললাম তুমি এখানে কী করো? ও বলে আমি ফাঁসি দিব। আমি বললাম ফাঁসি দিব মানে? এই কথা বলে ও দেখলাম যে মানে ফাঁসির রশি ঠিক করে ফেলতেছে, মানে ওইখান থেকে গলার মধ্যে ফাঁসিটা ঝুলে ও তখন ওখান থেকে জাম্প দিবে, মানে তার তো মারা যাবে। আমি ভাই জানটা দিয়ে কোনো রকমের উপরে উঠতেছি, আরও রশি বাঁধতেছে। এরপরে উইটা কোনো রকম আমি ওরা ধরছি, ধরে আমি তোর বললাম যে জান্নাত এটা তুমি কেন করতেছ?
এটা তুমি কী কারণে করতেছো জান্নাত? নামো এখান থেকে, নামো। ও নামে না। আমি ওরে মানে ধমকা ধমকি কইরা কোনোভাবে এখান থেকে নামাইছি। নামানোর পুরো চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম জান্নাত এখানে এরকম চিৎকার করে কান্না করো না, বাইরে থেকে মানুষজন আসবে, মানুষজন শুনলে অনেক সমস্যা হবে। জান্নাত এরকম করে চিৎকার করে কান্না করো না, প্লিজ কান্না করো না। আমার বলে আপনি আমার কেন বাঁচাইতে আসেন, আমি মরতে চাই। আমি বললাম আরে বাবারে তুমি মরতে চাও, কিন্তু কেন মরতে চাও আমাকে তো এটা বলবা। আমি লাস্ট কয়েকটা মাস ধরে দেখে আসছি তোমার মনটা অনেক খারাপ, কেমন জানি তোমার মনের ভিতরে হিমালয় পরিমাণের কষ্ট জমা আছে। জান্নাত আমাকে কি বলবে না যে কী হয়েছে তোমার? ও তখন বলে আমার পেটে সন্তান আছে। আমি বললাম তোমার পেটে সন্তান? তোমার পেটে কার সন্তান? বলে চেয়ারম্যানের ছোট ছেলে স্বপনের। আমি তখন বললাম মানে চেয়ারম্যানের একটা ছোট ছেলে আছে, নাম হচ্ছে স্বপন, ও একটু বদমাইশ টাইপের, এলাকাতে ঘুরে ঘুরে ভণ্ডামি করে, মানে বেকার এবং চেয়ারম্যানের মান সম্মান নষ্ট করার মতো একটা ছেলে। আমি বললাম যে ও মানে ওর সন্তান তোমার পেটে, মানে বুঝলাম না কি বলতেছ। বলে তাহলে তোমাকে বলি, তুমি যেহেতু এই পর্যন্ত আসছো আমাকে বাঁচানোর জন্য, আর তুমি যদি আমাকে বাঁচাই দিলা, তা মরার আগে তোমার কথাটা বইলা যায়। আসলে আমি তোমারে ভালোবাসি, তোমার আমার নিজেরও অনেক পছন্দ হয়। আমারও ইচ্ছে করে যে দিঘির পারে একটা ছোট্ট টোনাটনির সংসার আমি তোমার সাথে পাতি, আমি তোমাকে নিয়ে জীবনের বাকি দিনগুলো ভালো থাকি। আমারও ইচ্ছে করে আমি তোমার বুকে মাথা রেখে চন্দ্রিমা রাতে আমি আকাশের চাঁদ তারা দেখি। আমারও ইচ্ছে করে পৃথিবীতে তোমাকে ভালোবেসে আরও কয়েকটা দিন বেঁচে থাকি। কিন্তু কি জানো আমি তোমার কাছে কেন যেতে পারতাম না? এই চেয়ারম্যানের ছেলে স্বপন প্রতিনিয়ত আমার সাথে এই ধরনের কাজগুলো করতো, আমার সাথে খারাপ কাজ করতো, জোর জবরদস্তি করে করতো, এবং একটা পর্যায়ে ও আমাকে বিয়ের প্রলোভন দেখায়, আমাকে বলে বিয়ে করবে, আমার নিয়ে সংসার করবে। আমি এগুলো বিশ্বাস করতাম না। ও আমাকে বলে আমি তোরে নিয়ে পালায়ে যাব, এই পরিবারে থাকবো না। এই কথাগুলো আমার পেটে বাচ্চা দেয়। এখন বাচ্চা হওয়ার পরে ও নিজেই বলে এই বাচ্চার বাবা নাকি ও না। আমি বললাম তাহলে বলেনি, ও আমাকে বলে এই বাচ্চার বাবা ও না, এবং আমি যদি কারো কাছে এইসব কথাবার্তা বলি, ও বলে চেয়ারম্যানকে বলে ও আমাকে মানে মেরে ফেলবে, আমার নামে কলঙ্ক দিবে। তো আমার কলঙ্ক হওয়ার কি দরকার? আমি কলঙ্ক হওয়ার আগে নিজের জীবনটা দিয়ে দিই। আমি নিজের জীবন দিয়ে দেবো, তাও নিজের কলঙ্কিত করব না। আমার আম্মা এই গ্রামে আসছে, তোমার দাদি আমার আম্মাকে থাকতে দিছে, খাইতে দিছে, তোমাদের সাথে আমাদের সম্পর্কটা অনেক ভালো। আমি চাই না আমার জন্য কলঙ্কিত হোক তোমার দাদি। আমি বললাম দেখো জান্নাত, তোমার কথা আমি বুঝতে পারছি, চেয়ারম্যানের এই ছেলেটা যে খারাপ এটা গ্রামের সবাই জানে, গ্রামের প্রতিটা মানুষই জানে এই ছেলেটা একটা বদমাইশ, ওরে কেউই পছন্দ করে না, ও খারাপ প্রকৃতির ছেলেটা আমরা সবাই জানি। কিন্তু জান্নাত ওর মতো একটা ছেলের জন্য তুমি মরে যাবা, এটা কোনো কথা হইলো জান্নাত? এটা তো হতে পারে না। দেখো আমরা অনেকেই আছি, তুমি আমার সাথে আমার দাদির কাছে চলো। ও আমাকে বলে যে না আমি দাদির কাছে যাব না। আমি বলি জান্নাত তুমি আমার কাছে আমার দাদির কাছে চলো, প্লিজ আমার সাথে চলো। এবং আমাকে জোরাজোরি করে দাদির ঘরে নিয়ে যায়। দাদি দরজা খোলে, দাদি দরজা খোলার পরে আমাকে বারবার বলে যে তুমি এগুলো দাদির কাছে বইলো না, এই কথাগুলো দাদির কাছে বইলো না, তাহলে আমি আর কখনোই দাদিরে মুখ দেখাইতে পারবো না। আমি তখন দাদিরে বললাম যে দাদি জানো এই ঘটনা, জান্নাত মরতে গেছিল, ও ফাঁসি দিতে গেছে, আল্লাহর কি হুকুম আমার হাতে পড়ছে, আমি ওরে বাঁচাইছি। আমার দাদি তখন জান্নাতের দিকে তাকে চোখটা লাল করে বলতেছে যে তুই এত বড় সাহস, তুই মরতে গেলি কেন? আমি তখন দাদিরে বললাম যে দাদি এই ঘটনা। সব শোনার পরে দাদি মুখটা নিচের দিকে তাকিয়ে বলে আমি জানতাম ওই চেয়ারম্যানের বাড়িতে থাকলে জান্নাতের জীবনে একটা কালো দিন আসবে, একটা খারাপ দিন আসবে। আমি না এটা নিজেও জানতাম, কিন্তু আমি কি করব, তোর মায়েরে বুঝাইতে পারি নাই। এই মেয়েটা যদি আমাদের পরিবারে থাকতো তাহলে কতই না ভালো হতো, তোর বোনগুলোর সাথে থাকতো। আমি তখন আমার দাদিরে বললাম ও দাদি তুমি একটা কাজ করো না, জান্নাতের সাথে আমাকে বিয়ে পড়াই দাও। জান্নাত তখন আমার দিকে তাকে বলতেছে এটি কি বলেন, আপনি আমারই বিয়ে করবেন? আমার মতো একটা মেয়ের আপনি বিয়ে করবেন? আমি বললাম হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। ও বলে আপনাকে আমি একটু আগে কী বললাম, আমার পেটে চেয়ারম্যানের ছোট ছেলের বাচ্চা আমার পেটে। আমি বললাম হ্যাঁ চেয়ারম্যানের ছোট ছেলের বাচ্চার বাবা আমি হব। ও আমাকে বলে আপনি আমাকে এখন বিয়ে করলে 2 দিন পরেই তো আমি বাচ্চা প্রসব করব, এরপরে আপনি সমাজে মুখ দেখাবেন কেমনে? আমি বললাম ধুরু বোকা, আমি সবার কাছে বলবো আমি তোমার বিয়ে করছি আজকে 2 বছর হয়ে গেছে, তুমি দাদির ঘরে আসতাম, আমি মাঝে মাঝে তোমার সাথে থাকতাম, এটা আমি বলবো। আমার বলে যে না এটা হতে পারে না। আমার দাদি বলে অবশ্যই, আমার নাতি যদি এটা বলে আমি এটাকে মেনে নিলাম, আমি এটার সমর্থন করলাম। কারণ হচ্ছে তোর পেটে যে সন্তানটা আছে এই সন্তানটাকে যদি তুই মেরে ফেলিস, এই বাবুটাকে যদি তুই মেরে ফেলিস, তাহলে তুই খুনি হবি। তুই শুধু একা খুনি হবি না, সাথে সাথে আমরা যেহেতু জেনেছি আমিও খুনি হব, আমিও পাপী হব, আমার নাতিও পাপী হবে। আমার নাতি যদি তো এই অবস্থার মধ্যে তোরে বিয়ে করতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, তুই আমার নাতির বিয়ে কর, তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। এই কথা বলার পরে আমি তখন বলতেছিলাম যে জান্নাত প্লিজ তুমি আমার কথা শোনো, আমার কথা মানো, আমার মা যেটা বলছে মা এটা ঠিকই বলছে,
সরি, আমার দাদি যেটা বলছে, দাদি এটা ঠিকই বলছে, তা তুমি আমার বিয়ে করো, বিয়ে করার পর আমরা দুজনে একসাথে থাকবো এবং এই সন্তান আমি মেনে নেব। জান্নাত তখন মানতেছে না। আমার দাদি বলে, জান্নাত মানুক বা না মানুক, আমি নিজে থেকে জান্নাতের সাথে কালকে সকালে তোরে বিয়ে পড়াবো, তুই ফজরের টাইমে আমার সাথে যাবি, যা আগে পানি বন্ধ করে আয়। এরপরে আমাদের এখানে আরেকটা লোক ছিল যিনি ওই যে জমিতে পানি দিতেছে, ওনার কাছে গেলাম। ওনার কাছে গিয়ে আমি তখন বললাম যে আমি ভাই চলে যাচ্ছি, আমি এক জায়গায় যাব, হয়তো আমি কালকে আসবো না, আপনি আমার জমির পানিটা নিয়ে ছাইরেন না। এই কথা বলে ওই লোকের সাথে কথাবার্তা বলে আমি তখন আসছি। আসার পরে ফজরের আজানের সময় আমার দাদি তখন বলে একটা রিক্সা নিয়ে আয়। আমি বললাম রিক্সা? দাদি বলে রিক্সা আন। আমি তখন রিক্সা আনলাম। ফজর আজানের পরপরই আমাদের এলাকার এক রিক্সা চালক ছিল, ওনার কাছে রিক্সা আছে, ওনারে ডাইকে আনছি। এবং ওনারে ডাইকে আনছি পরে দাদি ওনারে ওই রিক্সা করে আমারে জান্নাতরে আর দাদি নিজে আমাকে নিয়ে রিক্সা দিয়ে রওনা দিল। আমি জিজ্ঞেস করলাম, দাদি কই যাইবা? দাদি বললাম, আমার বাপের বাড়িতে যাব। বললো, তোমার বাপের বাড়িতে? আমি বললাম, হঠাৎ করে তোমার বাপের বাড়িতে কেন যাইবা? দাদি আমার বলে, আমার বাপের বাড়িতে যাইয়া জান্নাতের সাথে তোরে বিয়ে করাই দিব। আমি বললাম, তোমার বাপের বাড়িতে গিয়ে যে তুমি আমার বিয়ে পড়াইবা বলতেছো, এইটা কি ঠিক হবে? আমার বাড়িতে এগোতে বিয়ে পড়াইতে পারতা। আমার দাদি বলে, তোর মা যেই খারাপের খারাপ, তোর মা এটা কোনোদিন হইতে দিব? তোর মা তো এটা কখনোই হইতে দিব না। তোর মায়ের আমি চিনি না, তোর মা এটা কখনোই মানবে না। এর চেয়েও ঝামেলার দরকার নেই, আমি আমার বাপের বাড়িতে নিয়ে যাই, আমার বাপের বাড়িতে নিয়ে গিয়েই তোদেরকে বিয়ে পড়াই দিব। এরকম করতে করতে একটা সময় রিক্সা যোগে আমরা ওই দাদির বাপের বাড়িতে গেলাম। দিনের 11টা বাজে আমার দাদির ভাইয়ে একটা কাজী নিয়ে আসে। ওই কাজে তখন আমার সাথে জান্নাতের বিয়ে পড়াই দেয় এবং জান্নাতের বিয়ে পড়াই দিলে সন্ধ্যার দিকে আমি তখন বাড়িতে আসি। এবং বাড়িতে আসলে আমার দাদি তখন আমার আম্মারে বলতেছে, ও বৌমা, একটা বাসর ঘর সাজাও। আমার বোনদেরকেও বলতেছে বাসর ঘর সাজা। আমার মা তখন বলতেছে, কি বলতেছেন আমি বাসর ঘর সাজাবো? তখনও কিন্তু আমার আব্বু চিটংয়ে আছে। মানে চিটংয়ে আছে বলতে আমার আব্বু তখন চিটংয়ে আরেকটা চাকরি নিয়েছিল নতুন, মানে একটা বেসরকারি কোম্পানিতে আরেকটা বেসরকারি কোম্পানিতে চাকরি নিছে। বাড়িতে আব্বু অনেক বছর ছিল, এরপর আবার চিটংয়ে চলে গেছে। তো আব্বু চিটংয়ে, দেন আমার দাদি বলতেছে যে, ও বৌমা, বাসর ঘর সাজাও। এটা বলতে আমার মা তখন দাদির উপরে খেপে যায়। কি বলেন আপনি? আমি বাসর ঘর সাজাবো? কিসের বাসর ঘর? বলে, আমাদের আলামিনের বাসর ঘর। আমার মা তখন রাইগে বলতেছে, কিসের? আলামিন বিয়ে করছে নাকি? বলে, আলামিন বিয়ে করছে আজকে 1.5 বছর, তুমি আজকে জানো? এটা বলাতে মা তখন খুব খেপে গিয়ে আসে, আইসা আমার দাদিরে বলতেছে, কি বলেন আপনি এটা? আলামিন বিয়ে করছে 1.5 বছর, তো আমরা জানি না? আমার দাদি তখন বলতেছে, দেখ, ওই তো গোপনে গোপনে জান্নাতরে বিয়ে করে ফেলছে, আমিও জানতাম না, তোরাও জানতি না। এখন জান্নাতের পেটে বাচ্চা আছে, বাচ্চাটারে মারতে চাই নাই বলে আমি জান্নাতের এই ঘরে বউ বানিয়ে আনছি। এইটা বলা মাত্রই আমার আম্মা তখন জুতা খুলে আমার মারতে শুরু করছে, মানে জুতা খুলে আমার পিটাইতে শুরু করছে। বলতেছে, আমি তোর মতো কুলাঙ্গার সন্তান পেটে নিলাম, আমি তোর মতো সন্তান পেটে কিভাবে ধরলাম, এরকম সন্তান আমি কিভাবে পেটে নিলাম, তুই কিভাবে পালি এরকম জঘন্য কাজ করতে? মানে আম্মা খুবভাবে খেপে গেছে। আমার দাদি আমার মায়েরে বলতেছে, বৌমা তুমি রাগ করো না, বৌমা তুমি খেইপো না, আমার নাতি যেটা করা এটা তো করেই ফেলছে, এখন তো এটাতে খেইপা রাইগা তো কোনো লাভ নাই, এখন রাগ করো না, তুমি ঠান্ডা হও। এরকম বলে আমার মায়ের খুবভাবে আমার দাদি ঠান্ডা করছে। এবং ঠান্ডা করার পরে সেদিন আমাদের আবার বাসরঘর হলো আমাদের ঘরে। আমার দাদি আমাদের বাসরঘর করে দিল। এবং বাসরের দিন, মানে বাসরের রাতের বেলায়, রাত্রে 11টা বাজে চেয়ারম্যানের বাড়ি থেকে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের 2 ছেলে তখন আমাদের বাড়িতে আসছে। আসার পরে আমার দাদি তখন বলে, আমি জান্নাতের বিয়ে দিয়ে দিয়েছি অমকের সাথে। তা চেয়ারম্যান বলতেছে যে, বিয়ে দিয়ে দিলেন মানে? জান্নাত আমার বাড়িতে ছিল, আমার বাড়িতে খাইলো, ছোটোবেলা থেকে আমি তারা বড় করলাম, আমি জানলাম না, শুনলাম না, আপনি ওরে বিয়ে দিয়ে দিয়েছেন? আমার দাদি চেয়ারম্যানরে বলল যে, আমি বেশি কথা বাড়াইতে চাই না, কথা যদি বেশি বাড়াই তাহলে আপনি বিপদে পড়বেন। আপনার মান সম্মান রক্ষা করার জন্যই আমার নাতির সাথে আমি আমার জান্নাতের বিয়ে দিয়ে দিছি। চেয়ারম্যান তখনও চিল্লাচিল্লি করতেছে যে, না, আপনি এটা কোন মতে করলেন? আমার জানাইলেন না কেন, শোনাইলেন না কেন? আমি জানলাম না, শুনলাম না, আপনি বিয়ে কেন দিলেন? এক পর্যায়ে দাদি তখন চেয়ারম্যানকে আলাদা ডাইকা নেয় এবং ডাইকে নিয়ে সম্ভবত এই বিষয়গুলো সব বলে দেয়। এবং বলে দেওয়ার পরে তখন আর চেয়ারম্যান কোনো কথা বলে না, তার লোকজন নিয়ে চেয়ারম্যান এই বাড়ি থেকে চলে যায়। এরপরে জান্নাত আমার সাথে থাকে এবং দাদি জান্নাতের সেবা যত্ন করে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আলহামদুলিল্লাহ জান্নাতের ঘরে আমার একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়। এবং ছেলেটাও দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয় এবং দেখতে প্রায় অনেকটা জান্নাতের মতোই। আমার জীবনে যত দুঃখ ছিল, কষ্ট ছিল, আস্তে আস্তে করে সব কিছু যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। আমি এখন অনেকটা ভালো আছি। আমার সন্তান, আমার বউ, আমার মা, আমার বাবা, আমার দাদি সবাইকে নিয়ে আমার দিনকালগুলো খুব ভালোই কাটতেছে। মাঠে ফসল ফলাই এবং সেই ফসলের কিছু অংশ আমরা খাই এবং বাকিটা গঞ্জের বাজারে বিক্রি করি। আর আব্বাও চট্টগ্রাম শহর থেকে টাকা পাঠাইতো, আব্বার ওই টাকায় দিনকালগুলো ভালোই কাটতেছে।
এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার বাচ্চার বয়স যখন প্রায় 1.5 বৎসরের কাছাকাছি, ওই সময় গ্রামের মধ্যে একটা নতুন কথা প্রচলিত হয়। আমার বাচ্চার বয়স যখন 1.5 বৎসর, তখন গ্রামের সবাই মিলে বলতে শুরু করে যে আমার যে বাচ্চা আছে, ওই বাচ্চা নাকি আমার বাচ্চা না, এটা নাকি চেয়ারম্যানের ছোটো ছেলে স্বপনের বাচ্চা, এবং ওই বাচ্চার চেহারা অবিকল চেয়ারম্যানের ছোটো ছেলের মতো। এরকম করে অনেকেই বলে। এবং এরকম করে যখন সবাই কথা বলে, জান্নাত সবাইরে বলে যে আরে না, এটা আপনারা কি বলেন, এটা আলামিনের বাচ্চা, কেন চেয়ারম্যানের ছেলের বাচ্চা হতে যাবে, এটা না, এরকম না। এবং গ্রামের ভিতরে এরকম কথাগুলো ছড়াতে ছড়াতে একটা সময় এই খবরটা চেয়ারম্যানের কানেও চলে যায়। এবং চেয়ারম্যানের কানে চলে যাওয়ার পরে এর 2-3 দিন পরে চেয়ারম্যান তখন একদিন আমাকে ডাকে ডাইকে আমরা বলতেছে যে জান্নাতকে আমার বাড়িতে কাজে পাঠা, এমন করে বলতেছে। আমি বললাম যে এইটা আপনি কি বলেন, জান্নাতকে আমি আপনার বাড়িতে কাজে পাঠাবো মানে? কেন আমি জান্নাতকে আপনার বাড়িতে কাজে পাঠাবো? বলে জান্নাতকে আমার বাড়িতে কাজে পাঠা, যদি জান্নাতকে আমার বাড়িতে কাজে পাঠাস তাহলে তো ভালোই, আর যদি না পাঠাস তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, বড় বিপদে পড়ে যাবে। আমি তখন বললাম এইটা আপনি কী ধরনের কথা বলেন, আমি জান্নাতকে আপনার বাড়িতে কাজে কেন পাঠাবো? এবার দেখলাম যে চেয়ারম্যান মানে খুব রেগে গেল আমার সাথে। রেগে যাওয়ার পর আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আস্তে 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 করে লোকমুখে শুনতেছি চেয়ারম্যান পরিকল্পনা করতেছে আমার ছেলেটাকে মেরে ফেলবে। আমার যে ছেলেটা হয়েছে ছেলেটাকে মেরে ফেলবে, কারণ চেয়ারম্যান তো জানে, আমার দাদি বলেই দিছে, এখন লোকে লোকে লোকালিত হয়ে গেছে। আর ওই ছেলেটাও দেখতে অবিকল চেয়ারম্যানের ছোটো ছেলের মতো। যেহেতু চেয়ারম্যানের ছোটো ছেলের মতো আমার ছেলের চেহারা, তা চেয়ারম্যানের কথা হচ্ছে তাহলে আমার ছেলেটাকে মেরে ফেলবে। আর আমার ছেলেকে মেরে ফেললে চেয়ারম্যানের কোনো সমস্যা থাকবে না। এবং আগে পরে যদি আমি এই সন্তান নিয়ে চেয়ারম্যানের বাড়িতে যাই, চেয়ারম্যানের মান সম্মান নষ্ট করি, আবার চেয়ারম্যানের সামনে ইলেকশন আসতেছে এবং ইলেকশনের আগে সেই ঝামেলাটা শেষ করে ফেলতে চায়। এবার আমাদের বাড়িতে বিভিন্নভাবে লোকজন আসতে শুরু করে। আমি চিনি না জানি না, মানে বিভিন্ন বেশে, মানে ছদ্মবেশে, এই বেশে ওই বেশে অনেক লোকজন আমাদের বাড়িতে আসে। রাতের বেলা আমারে ডাকে, আমার আব্বারে ডাকে। এবং মানে আমি গোপনে গোপনে খবর পাইলাম যে আমার বাচ্চাটার এখানে থাকলে বাঁচতে দিবে না। একদিন দাদি আমারে বললো, আলামিন একটা কাজ কর, এই বাচ্চাটারে নিয়ে এই বাড়ি থেকে চলে যা। আমি বললাম, দাদি গো, এই বাচ্চা নিয়ে এই বাড়ি থেকে আমি কোথায় যাব, আমি কই যাব? আমার দাদি বলে, যদি না যাস তাহলে তো চেয়ারম্যান তোর এই বাচ্চাটারে মেরে ফেলবে, তোর এই বাবুটারে তো চেয়ারম্যান বাঁচতে দিবে না, চেয়ারম্যান তো মেরে ফেলবে। এরপরে আমি তখন করলাম কি যে ঠিক আছে, এবার আমি একদিন রাতের অন্ধকারে আমি তখন চেয়ারম্যানের বাড়ি থেকে আমার বাচ্চা নিয়ে আমি তখন পালাইয়া যাই। আমার বাচ্চা নিয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে পালাইয়া যাই। মানে চেয়ারম্যানের বাড়ি বলতে ও এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, ওই দিন এই চেয়ারম্যানের বউ কিন্তু আমার বউরে নিয়ে গেছিলো, সাথে আমার দাদিও গেছে। চেয়ারম্যানের বউয়ের কি একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে আমার বউরে নিয়ে গেছে। রাত্র 11টা পর্যন্ত আমার বউ ওই বাড়িতে ছিল। আমার দাদির সাথে করে আমার বউরে আবার আমাদের বাড়িতে নিয়ে আসছে। তো আমার বউরে কিন্তু তাদের মারার পরিকল্পনা হচ্ছে আমার সন্তান, মানে আমার ছেলেটারে মেরে ফেলবে। আমার ছেলেটারে বাঁচতে দিবে না, কারণ আমার ছেলেটা থাকলেই বিপদ। আমার ছেলে যদি বেঁচে থাকে, যে কোনো সময় আমি চেয়ারম্যানের বাড়িতে আমার ছেলেকে নিয়ে যেতে পারি, চেয়ারম্যানের সম্পদ দাবি করতে পারি, চেয়ারম্যানের ছেলের মান সম্মান নষ্ট করতে পারি, এই ভয়ে আমার সন্তানটাকে মেরে ফেলবে। এবার আসার পরে ওই দিন রাতে আমি তখন আমার বউকে নিয়ে পালাইয়া চট্টগ্রাম শহরে চলে যাই, রাতের বেলায় চলে যাই। এবং চলে যাওয়ার পরে সকালবেলা ভাই, আমি ওইখানে যাওয়ার পরে গ্রামে যখন ফোন করি, ফোনের মাধ্যমে আমি গ্রামের মধ্যে খবর পাই, গ্রামে মানে গ্রামের মধ্যে লোকজনে বলা বলি করতেছে যে আমার বউ নাকি চেয়ারম্যানের বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে পালাইছে। মানে আমার বউ নাকি চেয়ারম্যানের বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে পালাইছে, চেয়ারম্যান এটা সবার কাছে বলে বেড়াইতে আছে। তো আমার দাদি বলতেছে, আমার মানে জান্নাত আমার সাথে গেল চেয়ারম্যানের বাড়িতে, আমি নিজে ছিলাম, থাকার পরে চেয়ারম্যানের বউর সাথে অনেক কাজ টাজ করছে, এরপরে আমি আবার জান্নাতের সাথে করে নিয়ে বাড়িতে আসছি। তাহলে চেয়ারম্যানের বাড়ি থেকে তো জান্নাত কিছুই আনে নাই। চেয়ারম্যান বলে, না, আমার বাড়ি থেকে গয়নাগাটি এটা ওইটা অনেক কিছু নিয়ে গেছে, আমার যে জিনিসপত্র ফিরিয়ে দিতে হবে, আমার গয়নাগাটি, আমার টাকা পয়সাগুলো সব ফিরিয়ে দিতে হবে, তা না হলে এই হবে সেই হবে। মানে চেয়ারম্যান অনেক ধমকাধমকি করতেছে। অ্যান্ড এরই মাঝে আমি আমার দাদির সাথে ফোনে কথা বলি। দাদি আমারে বলে, তোরা যেখানে আছিস এখানেই থাক, বাড়ির দিকে আসার চেষ্টা করিস না, কারণ বাড়ির দিকে আসলেই বিপদে পড়বি। চেয়ারম্যান খুব ক্ষেপে আছে তোদেরকে ধরার জন্য, তোদেরকে এইটা করবে ওইটা করবে, মানে এরকম করে বলতেছে। আমি তখন বললাম, দাদি তুমি কি বলতেছো, আমরা তো জান্নাত এরকম কিছুই করে নাই। আমার দাদি বলে, চেয়ারম্যান যে কোনোভাবেই হোক তোর ওই ছেলেটাকে, মানে আমার ছেলেটার নাম ছিল আবদুল্লাহ, বলে আবদুল্লাহরে মেরে ফেলার প্ল্যানিং করতেছে, আবদুল্লাহরে বাঁচতে দিবে না। চেয়ারম্যানের একটাই টার্গেট, আবদুল্লাহরে মেরে ফেলবে, এবং আবদুল্লাহরে মেরে ফেলতে পারলে চেয়ারম্যানের মিশন সাকসেস। এবার আমি তখন চট্টগ্রাম শহরে যেখানে পড়ে আছি, কেমনি চেয়ারম্যানের লোকজন ওখানে খবর পেয়ে গেছে আমার জান্নাত করছে কি, আমি ওখানে গিয়ে একটা চাকরি করেছি, একটা দোকানে চাকরি নিয়েছি। তা যেই দোকানে আমি চাকরি করতেছি ওই দোকানে জান্নাত আবদুল্লাহরে নিয়ে আসছে। সন্ধ্যার দিকে আইসা বলতেছে, আলামিন, তা আমি দোকান থেকে বেরোছি, পরে বলতেছে এমন করে চেয়ারম্যানের ছোটো ছেলে স্বপনকে আমি আমাদের বস্তির ওইখানে দেখছি। আমি বললাম, কি বলো তুমি?
তুমি দেখছো? বলে হ, আমি নিজের চোখে দেখছি চেয়ারম্যানের ছোট ছেলে বস্তির ওখানে হাঁটাহাঁটি করতেছে, মনে হয় আমারে খুঁজতেছে, আমার ছেলেটারে মেরে ফেলবে, আমার ছেলেটারে বাঁচা। ওই রাতে আমি তখন কী করলাম, আরেকটা বাসা ভাড়া করলাম, মানে এখান থেকে আমি আরেকটা বাসায় ভাড়ায় লয়ে গেলাম, আরেকটা জায়গায় চলে গেছি। অ্যান্ড ওই জায়গায় চলে গেছি, এইটা আমাদের এখান থেকে, মানে আমি যেখানে দোকানে চাকরি করতাম না, এই জায়গা থেকে অনেক দূরে। আর এদিক দিকে চেয়ারম্যানের লোকজন কিন্তু খোঁজাখুঁজি করতেছে, যে পুরো চট্টগ্রাম শহরে হুন্য হয়ে খুঁজে বেড়াইতেছে যে আমি জান্নাতরে নিয়ে কই পালাইছি। মানে ওনার কথা হচ্ছে জান্নাত মানে ওই ছেলেটারও লাগবে, ছেলেটারা বাঁচতে দিবে না। আমি নিজে পর্যন্ত চেয়ারম্যানের কাছে বলছি যে আমরা এইসব কোনো কিছুই করবো না, কখনোই ঝামেলা করবো না, এই বাচ্চারা আমরা মানে বাচ্চাটারে মাইরে না। চেয়ারম্যানের কথা হচ্ছে বাচ্চা বেঁচে থাকলে চেয়ারম্যান আমাদেরকে বাঁচতে দিবে না, মানে বাচ্চাটাকে চেয়ারম্যান খেয়ে ফেলবে। তাহলে চেয়ারম্যান মানে ওই কোনো রকমের টেনশন মাথায় রাখতে চায় না যে ভবিষ্যতে ওর কোনো বিপদ হবে, এটাও চায় না। এবং এমন করে যেহেতু একদিন হলো কি, এভাবে সপ্তাহখানিক পরে আমার বউর আমি অনেক দূরে, মানে আমি যেখানে যে দোকানে চাকরি করতাম ওইখান থেকে অনেক দূরে এক জায়গায় ভাড়া রাখি। এবং ওই জায়গায় একদিন আমি রাতের বেলায় মানে বাসায় যাচ্ছিলাম, মানে আপনার বাসে করে, এবং বাসে করে বাসায় যাওয়ার পথে আমার পাশে একটা হুজুর টাইপের একটা লোক বসছে। তো হুজুরের মানে একটা ব্যাগ আছে, অ্যান্ড ওইখানে বাসটা থামছে, একটা জায়গার মধ্যে বাসটা থামছে। এবং বাসটা থামার পরে হুজুরে তখন করলো কি, হুজুরের বাড়ি নাকি কক্সবাজারে, আমারে বললো যে বাবা একটু ব্যাগটা দেখো, আমি একটু আসতেছি। মানে গাড়িটা ওইখানে দাঁড়াইছে কি তেল নেওয়ার জন্য না কী নেওয়ার জন্য দাঁড়াইছে জানি না। পরে হুজুর নেমে গেছে, এবং হুজুর নেমে যাওয়ার পরে হুজুরের আসতেছে না। তাই কন্ট্রাক্টর গাড়ি মানে ড্রাইভার গাড়ি ছেড়ে দিবে। আমি বললাম আরে একজন হুজুর তো গাড়ি থেকে নামলো, আর হুজুর তো আসতেছে না। এবং গাড়িটা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াই ছিল, হুজুরের জন্য অপেক্ষা করতেছে, না হুজুর নাই, হুজুর আর আসেই না। একটা পর্যায়ে তখন গাড়ি ছেড়ে দিল, অ্যান্ড ব্যাগটা তখন আমার কাছে। এই দুইটা কাউন্টার সামনে যাওয়ার পরে হঠাৎ করে ওখানে পুলিশ ব্যারিকেড দিছে, মানে পুলিশে চেক করতেছে, এবং পুলিশ গাড়ি চেক করতেছে। ব্যাগটা তখন সিটের মধ্যে পড়ে আছে, আমার মানে সিটের মধ্যে পড়ে আছে, আমি ধরে আছি। পরে ব্যাগটা ধরছে, ধরে বলে ব্যাগটা কার? আমি তখন বললাম ব্যাগটা আমার। যেহেতু হুজুরটা নেমে গেছে, হুজুরের ব্যাগ ছিল, তাই আমি বললাম ব্যাগটা আমার। এরপরে তারা তখন ব্যাগটা খুললো, এবং ব্যাগটা খোলার পরে ব্যাগের ভিতরে প্রচুর পরিমাণের মাদক দ্রব্য পাইল। এবং মাদক দ্রব্য পাওয়ার পর আমার বলে ব্যাগ তোর? আমি বললাম যে না আমার না, এক হুজুর এটা রেখে নেমে গেছে। সাথে সাথে আমাকে হ্যান্ডকাপ পরাই দিল। আমি বললাম আরে ভাই এই ব্যাগ তো আমার না। পরে বলে তোর হাতে পাইছি, তোর না মানি। এবার আমি বলতেছি বাসে তো অন্য অন্য লোকজন আছে, আপনার সবাইকে জিজ্ঞেস করেন, বাসের অন্য লোকদেরকে জিজ্ঞেস করেন যে এটা একটা হুজুরের কাছে ছিল, একটা হুজুরের হাতে ছিল, ওই হুজুরে ব্যাগটা রেখে নেমে গেছে আমার কাছে দিয়া। কোনো কথা নাই বার্তা না, আমাকে ওখান থেকে তখন তারা জেলে নিয়ে যাচ্ছে। আমি বলতে মানে থানার দিকে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকে বলতেছি দেখেন আমার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, আমার বউর উপরে এমনি অনেক বিপদ, আমার বউ অনেক ঝামেলার মধ্যে আছে, আপনারা মেহেরবানি করে আমার এই থানায় নিয়ে না, আমারে ছাড়িয়ে দেন। মানে হাতে পায়ে ধরে বলতেছে, কিন্তু ওরা আমারে ছাড়লো না, আমাকে থানায় ঢুকিয়ে দিল। এবং থানায় ঢুকিয়ে দেওয়ার পরে ওইখান থেকে আমাকে কোর্টে চালান করে দিছে। আমি না পারলাম কারোর সাথে যোগাযোগ করতে, কোনো কথাবার্তা বলতে, এরকম করতে করতে কোর্টে চালান করে দেওয়ার পরে আমি আমার আব্বার সাথে যোগাযোগ করতে পারি চট্টগ্রামে। ফোনের মাধ্যমে আব্বার সাথে যোগাযোগ করি, মানে আব্বা প্রায় 1.5 মাস পরে আমাকে ওখান থেকে বের করে আনে। কিন্তু আমার আব্বার সাথে যখন আমার যোগাযোগ হয়, তখন আমি আমার আব্বারে বলি যে জান্নাত রে আর আবদুল্লা রে আমি অমুক জায়গায় ভাড়া রাখছি, দেখো তো ওইখানে ওরা আছে কিনা। আমার আব্বা বলে ওইখানে তোরা নাই। আমার আব্বা যে খোঁজ করে আসে, কিন্তু ওইখানে ওদেরকে পাওয়া যায় না। তো না পাওয়া গেলে পর আমি আমার আব্বারে বলি তাহলে কি মানে চেয়ারম্যানের ছেলে স্বপন কি ওদেরকে ধরে নিয়ে গেল নাকি? আমার আব্বা বলে যে না, স্বপনও তো বাড়িতে, আমি তো স্বপনটাও নিতে দেখি নাই। এবং এরকম করে 1.5 মাস পর আমি জেল থেকে বের হই। বের হওয়ার পরে আমি ডিরেক্টলি ওই বস্তিতে যাই, যে বস্তিতে আমি জান্নাতকে ভাড়া রাখছিলাম। ওখানে যাওয়ার পরে আমি বাড়িওয়ালারে দেখতাম, মানে বাড়িওয়ালারে জিজ্ঞেস করি যে আমার বউ কোথায়। বাড়িওয়ালা আমাকে বলে আপনি তো দীর্ঘদিন আসেন নাই, এবং একটা মহিলা বোরকা পরিহিত অবস্থায় মাঝে মাঝে আপনার বউয়ের কাছে আসতো, এসে আপনার বউরে খাবার দেওয়া যাইতো, আপনার বউরকে খাবার দিত, আপনার বউ খাবার খাইতো, এবং এতটুকুই দেখতাম। এবং ওই মহিলা আবার বোরকা পরে চলে যেত। আমি যদি আপনার বউরে জিজ্ঞেস করতাম যে মহিলা কে, বলতো এটা আমার পরিচিত, আমাদের আত্মীয়, এটা বলতো। আমি বললাম কি বলেন আপনি, আমার বউ তো এরকম না, আমার বউ তো এই টাইপের না, আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই এখানে, মানে আপনি আত্মীয় স্বজন কোথায় পাইলেন? উনি বলে না আপনার বউ তো বলতো, আপনার বউ বলতো তার আত্মীয়, এবং আমার কাছে মনে হয় যে ওই মহিলার সাথে আপনার বউ চলে গেছে। তাই কিরে তাহলে কোথায় চলে গেল, মানে যাবেটা কোথায়? এবার আমি আস্তে আস্তে করে ওরে খুঁজতে শুরু করি, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে খুঁজতে শুরু করি। এবং চেয়ারম্যানের ছেলে স্বপনের ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে আমি খবর নেই যে চেয়ারম্যান নিয়ে গেল কিনা। কিন্তু সেখান থেকে আমি খবর পাই যে না, চেয়ারম্যানের ছেলে আমার বউকে, আমার সন্তানকে নিয়ে যায়নি। তাহলে চেয়ারম্যানের ছেলেও যদি না নিবে, চেয়ারম্যানও যদি না নিবে, তাহলে স্বপ্ন গেল কোথায়? আমি কোনোভাবেই ওরে খুঁজা পাইতেছি না, মানে পাগলের মতো রাস্তাঘাটে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমাকে খুঁজে বেড়াইতেছি। এমন করতে করতে চট্টগ্রামের একটা মাজার আছে, আপনারা হয়তো অনেকেই নাম জানেন, যে আপনার
একটা ভালো মানের মাজার। আমি তখন ওই মাজারের মধ্যে আমি তখন একদিন মাজারে ওরে আমি খোঁজাফেরা করে মাজারের মধ্যে আমি মাজারে ঘুমিয়ে গেলাম। এবং মাজারে ঘুমিয়ে যাওয়ার পরে আমি যখন মাজারে ঘুমিয়ে বাইজিৎ মাজারে যখন ঘুমিয়ে গেলাম এবং ঘুমিয়ে যাওয়ার পরে আমার ঘুমের মধ্যে আমি হঠাৎ করে আমি ওর স্বপ্ন দেখি। ওই দিন ওরে হারিয়ে ফেলার প্রায় এটা 1.5 মাস পরে, জেল থেকে বেরোয়ার 2 মাস পরে স্বপ্ন দেখি ও স্বপ্নে এসে আমারে বলতেছে, তুমি আমারে খুঁজো না, আমি আমার সন্তান নিয়ে অনেক ভালো আছি, এই নিষ্ঠুর সমাজ থেকে, নিষ্ঠুর পৃথিবী থেকে আমি অনেক দূরে আছি, বাট আমি ভালো আছি, তুমি আমারে খুঁজো না। এই স্বপ্নটা দেখার পরে আমার ঘুমটা ভেঙে যায় এবং তখনই আমি বিভিন্ন লোকের সাথে যখন এটা শেয়ার করি সবাই বলে যে আমার বউ নাকি মরে গেছে। এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দাদির কাছে কান্নাকাটি করি, ও দাদি আমার বউয়ের কী হইলো, দাদিকে আমার বউয়ের কী হইলো, দাদি আমার বউয়ের কী হইলো। দাদি তখন আমার বলে, একটা কাজ কর, আস্তে আস্তে করে লোকে তুই খবর পাঠা, একটা ভালো কবিরাজ আছে, আমি তোর ওই কবিরাজের কাছে নিয়ে যাই। এই কথা বলে উখিয়ার ওইদিকে, কক্সবাজারের উখিয়ার ওইদিকে আমার দাদি আমার একদিন একটা মহিলা কবিরাজের কাছে মানে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। এবং ওই মহিলাটা হিন্দু ধর্মের ছিল, হিন্দু ধর্মের এক মহিলা। ওনার কাছে যাই এবং ওনার কাছে গেলে পরে উনি তখন আমারে নিয়ে যায়, আমার দাদি নিয়ে যায়। পরে আমি মহিলার সাথে কথা বলি। উখিয়ার ওই তান্ত্রিক মহিলা তখন আমারে বলে যে আপনার বউ বেঁচে আছে, আপনার সন্তানও বেঁচে আছে। আমি বললাম কী ব্যাপার বেঁচে আছে? তাহলে 2 মাস ধরে আমি তাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না, তারা কোথায় চলে গেল? বলে তাদেরকে যে নিয়ে গেছে তাদেরকে সে ভালোই রাখছে, তাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে, তারা অনেক ভালো আছে, তাদের চিন্তা আর আপনি কইরেন না। আমি বললাম কে নিয়ে গেল, কোন জায়গায় নিয়ে গেল, আপনি তো আমাকে বলবেন। তখনই তান্ত্রিক মহিলা বলতেছে এক পরী নাকি মানে জিন নাকি আমার সন্তানকে আর আমার বউকে নিয়ে গেছে। তো আমি তখন বললাম যে এক পরী নিয়ে গেছে, এটা কোন পরী, আমার বউ আর আমার সন্তানকে কেন নিয়ে যাবে? পরে বলে আপনি ওদেরকে আনার চেষ্টা করেন না, আনলে ক্ষতি হবে। আমি তখন বলি যে আমি ওদেরকে আনতে চাই। তখন বলে যে আপনি ওদেরকে আনতে হলে আমি আইনে দিতে পারবো। তো ঠিক আছে, আপনার ওয়াইফ বা আপনার সন্তান যে কাপড় চোপড় ব্যবহার করতো ওই জামা কাপড় লাগবে, জামা কাপড়ের অংশ লাগবে, তারা যে জামা কাপড় ব্যবহার করতো। এরপর উখিয়া থেকে আমি আবারও চিটংয়ে আসি। এসে আমি তখন ওই বাড়িওয়ালাতে মানে যে বাসায় আমি ভাড়া থাকতাম ওই বাসায় বাড়িওয়ালার যে ধরি, যে বাড়িওয়ালা বলে আমি আপনাদের কাপড় চোপড় আপনাদের বেডিংপত্র সব কিছু আমি রেখে দিছি, যেহেতু আপনার বউ চলে গেছে আপনিও চলে গেছেন, আমি বাড়ি ভাড়া দিয়ে দিছি। পরে ওই ব্যাগ থেকে আমি আমার সন্তানের একটা প্যান্ট আর আমার বউয়ের একটা ওড়না আমি তখন বের করে ওইটা নিয়ে আমি ডিরেক্টলি উখিয়াতে যাই। উখিয়াতে আমি যাই ওই কবিরাজ মহিলার কাছে দিই এবং মহিলার কাছে দিলে পরে মহিলা তখন চেষ্টা চালাইতে আসে। আর আমি প্রতিনিয়ত ওই স্বপ্নে দেখি আমার বউ জান্নাত আমার স্বপ্নে দেখায় যে তুমি আমারে নিও না, তুমি আমার আইনো না, তুমি আমারে নিও না, তুমি আমার আইনো না, আমি আসতে চাই না এরকমভাবে বলে। তো এরকম করতে করতে প্রায় আপনার 26-27 দিন পরে আমি ওই মহিলার কাছে আবারও আসি। 26-27 দিন পরে এরই মাঝে চিরং থেকে আবারও আসি। এরই মাঝে আবার অনেক ঘটনা আছে। অ্যান্ড আসার পরে ওই তান্ত্রিক মহিলার আমি জিজ্ঞেস করে, মহিলা বলে চট্টগ্রামের যে কোনো মাজারে আপনার বউ আর আপনার সন্তান পাগল বেশে আছে, আপনি ওদেরকে পাবেন। মানে পাগল বেশে বলতে ওই মাজারে ঘোরাফেরা করে কোনো না কোনো মাজারে। এরকম করে আমি তখন খুঁজতে শুরু করি। গরম বিবির বলে একটা মাজার আছে চট্টগ্রামে, ওই গরম বিবির মাজারে আমি হঠাৎ করে আমার বউ এবং সন্তানকে পাই। তারা ওইখানে ভিক্ষা করতেছে আমার বউ এবং ভিক্ষা করে, আমার সন্তানও ভিক্ষা করে। তা ওইখানে লোকজন বলে, মানে ওইখানে যে লোকজনরা আছে তারা বলতেছে যে আমার বউ নাকি বহু বছর ধরে এখানে ভিক্ষা করে। আমি আমার বউরে জিজ্ঞেস করলাম যে তুমি যেখানে এসে ভিক্ষা করো কারণটা কি? বলে আমি এখানে এসে ভিক্ষা করি। আমি বললাম আমি তো স্বপ্নে এরকম জিনিস দেখছি, ওই মাজারে ওই মহিলারে আমি উখিয়াতে গিয়ে টাকাও দিছি, তা তুমি আমার স্বপ্নে এরকম দেখাইছো। ও আমার বলে যে না, আমি তো আমি তো এখানেই আছি, যখন তুমি হঠাৎ করে আসা বন্ধ করে দিলা, চেয়ারম্যানের লোকজন আমারে খুঁজতেছে, আমি খবর পাইছি এই বাড়ি তো আমারে খোঁজে, তাই আমি এখান থেকে চলে আসছি, এখানে এসে আমি ভিক্ষা করি। তা কীভাবে আসছো? বলে আমার লগে আরেকটা মহিলার পরিচয় হয়েছে, ওই মহিলাটা পাশের বস্তিতে থাকতো, ওই মহিলা আমার এসে এখানে দিছে, মহিলাও এখানে মাঝে মাঝে ভিক্ষা করে, তাই মহিলা এসে এখানে আমাদের ভিক্ষায় লাগাই দিছে। আমি তখন বললাম তুমি এটা কী বলো, তাইলে আমি এগুলো স্বপ্নে দেখলাম কেন? ও বলে তা তো জানি না। অ্যান্ড এই অবস্থার মধ্যে আমি তখন চিন্তা করছি ভাগ্যে যা আছে তাই হবে, আমি আর পালিয়ে বাঁচবো না, আমি আমার বউরে নিয়ে আমি আমার গ্রামে গিয়ে উঠবো। এবার আমি চিন্তা করতেছি আমি ওরে নিয়ে গ্রামে গিয়ে উঠবো। আমি ভাই এখানে তো অবাক হয়ে গেলাম যে ও বলে আমারে না পাইয়া ও ওই মহিলার সাথে এখানে ভিক্ষা করে এবং ওই মহিলার সাথে আমাকে দেখা করেছে, বয়স্ক মহিলা। ওই মহিলাও বলে আপনার বউরে আপনার সন্তান না আমি এখানে এনে ভিক্ষা লাগিয়ে দিছে, ভাই কী করবো, পেটের দায়ে কিছু করার নাই। তা আমার বউ ভিক্ষা, আমি ওইখান থেকে আমার বউ আর সন্তান নিয়ে তখন আমি বাড়িতে আসছি। আমার কথা হচ্ছে আমি বাড়িতে অন্য লোকজনকে বিষয়টা জানাবো এবং জানাইলে পরে আমি এটা নিয়ে কথা বলবো।
মানে এই আর কি আমার চিন্তাভাবনা। আর আমাদের যে বাড়িওয়ালা ছিল, ওই বাড়িওয়ালার কাছে কিন্তু আমি আমার বউরে না পাইয়া বাড়িওয়ালার কাছে কিন্তু আমি আমার মোবাইল নাম্বার দিয়ে আসছি, চট্টগ্রামের বাড়িওয়ালার কাছে দিয়ে আসছি যে যদি আমার বউ আমার সন্তান কখনো ফিরে আসে আপনি কিন্তু আমারে কল দিয়েন, আমারে না পাইয়া হয়তো আমার বাড়িতে এখানে আসতে পারে। যাক, এরপর আমি আমার সন্তানকে নিয়ে, আর আমার এরই মাঝে আমার দাদি কিন্তু মারা গেছে। আমি জেল থেকে বেরোয়ার পরে আমার দাদি মারা যায়, দাদির আমরা দাফন কাফন করি, এবং এরপরে আমি তখন আমার সন্তান নিয়ে, আমার বউ নিয়ে তখন আমি বাড়িতে আসছি। আমার কথা হচ্ছে এইবার যদি ঝামেলা করে তাহলে ঝামেলার মতো ঝামেলা আমি করবো। যদিও জান্নাত আসতে চায় না, আমি জোর করে জান্নাতকে আনছি, এবং আনার পরে ভাই যেটা হইলো সেটা হচ্ছে যেদিন আমি আসছি তার পরের দিনে চেয়ারম্যান তখন দরবার ডাকছে আমার নামে, আমার বউয়ের নামে দরবার ডাকছি। এত বছর পরেও তার দরবার শেষ হয় নাই। পরেই দরবারে আমি উপস্থিত হয়েছি, আমার আব্বা আম্মা, আমি, আমার ছোটো বোন জামাই, আমরা তখন দরবারে উপস্থিত হয়েছি। হওয়ার পরে চেয়ারম্যান সবার কাছে বলতেছে, এর কিন্তু চেয়ারম্যানই পাশ করে নাই, সে নির্বাচন করছে, এবার কিন্তু চেয়ারম্যানই পাশ করে নাই। এবার সে সবার কাছে বলতেছে, দেখেন আলামিনের বউ জান্নাত ছোটোবেলা থেকে আমার বাড়িতে ছিল, আমি ওরে আমার নিজের মেয়ের মনে করে, আমার নিজের মেয়ের মতো আমি ওরে লালন পালন করে বড় করছি, আমি ওরে বিবাহিত যুবতী বানাইছি। ও আমার ঘর থেকে এইভাবে স্বর্ণগয়না নিয়ে পালাইছে, জান্নাত তখন খুব রেগে গেছে এবং আমার এই স্বর্ণগয়না দিতে বলেন। জান্নাত তখন বলে, আমি ওই বাড়ি থেকে কোনো স্বর্ণগয়না নিয়ে যাই নাই, আমি আসছি সারা রাত কাজ করছি, আমি আমার দাদি শাশুড়ির সাথে এখান থেকে চলে গেছি। চেয়ারম্যান বলতেছে, না চলে গেছে ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় আমার ঘর থেকে গয়নাঘাটি নিয়ে গেছে। মানে কোনোভাবেই চেয়ারম্যানকে বোঝানো গেল না যে জান্নাত এখান থেকে কোনো কিছু নেয় নাই। এক পর্যায়ে এরকম পরিস্থিতি হলো, চেয়ারম্যান লোকজন ডাইকা বলতেছে যে ঠিক আছে, তাহলে এই বলে আমার চেয়ারম্যানে জান্নাতের কোল থেকে আমার সন্তানটাকে টাইনে নিয়ে গেছে, জান্নাতের সামনের দিকে আমার সন্তানটারে কোল থেকে টাইনে নিয়ে চলে গেছে, এবং বলতেছে যে জান্নাত যতদিন না পর্যন্ত চেয়ারম্যানের কী স্বর্ণগয়না নাকি নিয়ে গেছে এগুলো ফিরিয়ে না দিবে ততদিন পর্যন্ত জান্নাতের ছেলে আবদুল্লাহ চেয়ারম্যানের কাছে বন্দি থাকবে। জান্নাত তখন লাভ দুইটা বলতেছে, আবদুল্লাহ আমি যদি আজকে বলতে যাই অনেক কথা বলতে পারি, আমি বুঝে গেলাম যে ও বলে দিবে যে সন্তানের বাবা স্বপন, এটা বলে দিলে তো আমারও মান সম্মান নষ্ট হবে, তাই না? আমি কি আমার বউয়ের মুখ চাইপে ধরছি যে কোনো কিছু বলার প্রয়োজন নাই। জান্নাত বলতেছে, না তুমি আমার কেন চুপ করাইতেছো, আমাকে চুপ তুমি কেন করাচ্ছ? আমি বলি আমার সাথে যা হয়েছে, আমি চেয়ারম্যানের বাড়িতে ছোটোবেলা থেকে কাজ করছি, আমার তো 1 টাকা কোনোদিন বেতন দেয় নাই, কেন আজকে আমাকে চোরের অপবাদ দিবে? আমি বলি, জান্নাত তুমি চুপ করো, তুমি যেটা বলতে চাচ্ছ এটা বললে চেয়ারম্যানের চেয়েও আমাদের বেশি ক্ষতি হবে। আমি ওই দরবার থেকে জান্নাতকে টাইনা হেসরা কোনো রকমে আমি আমার বাড়িতে নিয়ে আসছি। তখন প্রায় আপনার মানে ইয়ের দিকে আপনার কি বলে দরবার শেষ হয়েছে রাতের দিকে। রাতের বেলা আমি জান্নাতকে নিয়ে আসছি, রাতের বেলা ঘুমাচ্ছে না, আমার বলতেছে কেন আমার সন্তানটার সাথে এরকম করবে, কেন এরকম করবে, কী কারণে করবে, কেন করবে? আমি তখন বলি, প্লিজ তুমি আমার সাথে চলো, তুমি ঝগড়া করো না। রাতের বেলা আমি ওরা রাখি, এবং পরের দিন আমি মানে লোকজন জড়াইত করতেছি যে আমি এই করব ওই করব, চেয়ারম্যান কীভাবে আমার ছেলেকে আটকা রাখছে, আমার ছেলেকে আনার ব্যবস্থা করব, তো আমার ছেলেকে মেরে ফেলতে পারে। অ্যান্ড ওই দিন বিকাল 3টার দিকে আমরা যে বাসায় ভাড়া থাকতাম আমি আর জান্নাত, ওই বাসার বাড়িগুলো আমারে ফোন দিছে ভাই, আমারে ফোন দিয়ে বলতেছে, আলামিন ভাই আপনার বাচ্চা দিয়ে এখানে, আপনারা কই? আমি বললাম, আমার বাচ্চা এখানে? আমার কি বাচ্চা এখানে? বলে, আপনার বাচ্চা আবদুল্লাহ, আমি দেখলাম হাঁটতেছে বাড়ির সামনে, আমি ওর ঘরের মধ্যে আনলাম। কোথায় আমার বাড়ি, কোথায় আবদুল্লাহর বাড়ি? আমি তখন চিন্তা করলাম কি চেয়ারম্যান ওইখানে ছেড়ে দিয়ে আসলো নাকি। আমি তখন ওরে বললাম এই ঘটনা। আমার বউ তখন বলে, তাহলে চলো আমরা আমার ছেলের কাছে যাই। তখন দৌড়ে ছেলের কাছে রওনা দিছি যে আমার ছেলের কাছে যাব, এবং ছেলের কাছে দৌড়ে গিয়ে রওনা দিছি, এবং আমরা ওই বাড়িতে যাই, ভাড়াটিয়া বাড়িতে, ওইখানে চিরুঙে যাই, দেখি যে চেয়ারম্যানের মানে ওই ইয়ের বাড়িতে, আপনার বাড়িওয়ালার বাড়িতে আমার ছেলে দেখে তো তার মায়ের জোরে কান্না করতেছে। আমি বাড়িওয়ালারে বললাম, আমার ছেলে কই? বলে এই না হাঁটাহাঁটি করতেছিল, কোত্থেকে আসছে কে জানে। পরে আমি বললাম কি চেয়ারম্যান আইনে এখানে ছেড়ে দিয়ে গেল কিনা। এবার এদিক দিয়ে চেয়ারম্যান বলতেছে, মানে আমার ছেলে নাকি পাইতেছে না, আমরা নাকি আমার ছেলের নিয়ে গেছে ঘর থেকে চুরি করে, মানে চেয়ারম্যানের বাড়ি থেকে নাকি আমরা চুরি করে আনছি। আমরা তো চেয়ারম্যানের বাড়ি থেকে আমার ছেলের চুরি করে আনি নাই, আমার ছেলে তো এখানে আসতে, কীভাবে আসলো? আমার ছেলে এখানে কীভাবে আসলো এটাই তো বুঝতে পারতেছি না, আসলোটা কীভাবে, আমি কোনো কিছু বুঝি না। এবং এরপরে এরকম ঘটনার পরে তখন আমি ধরেন কীভাবে আসলো, অ্যান্ড সেখান থেকে আমি তখন চেয়ারম্যান এই ঘটনার কিছুদিন পরে, এই মানে আমার সন্তানটা চলে আসার 3-4 দিন পরে চেয়ারম্যানের ছেলে মানে স্বপন হঠাৎ করে পুকুরে পড়ি, মানে পুকুরের মধ্যে, যে পুকুরে ওই যে পুকুর বলতে ওই ছায়া দিঘির মধ্যে খালি ডুব দেয় উঠে, ডুব দেয় উঠে, ডুব দেয় উঠে, ডুব দেয় উঠে, মাফ করেন, ডুব দিয়ে উঠেন, মাফ করেন, এরকম করে। এই খবর পাওয়ার পরে আমি আমার বউরে আর সন্তানরে চট্টগ্রাম শহরে রেখে এটা দেখার জন্য গেলাম। এবার গিয়ে দেখি গ্রামের সব মানুষ, মানে পুরো গ্রামের মানুষ চারপাশে দাঁড়ায় দেখতেছে
যে চেয়ারম্যানের ছেলে এটা করে, পুকুর থেকে তারা কেউ আনতে পারে না। ধরেন পুকুরে যেই তারা ওখানে আনতে যায় সে তারাই হচ্ছে মারে কাটে, মানে অনেক ঝামেলা করে। ওই পুকুরের মধ্যে খায়, পুকুরের মধ্যে ঘুমায় এবং পুকুরে আল্লাহ আল্লাহ করে। চেয়ারম্যান উঠে এনে শিকল দিয়ে বাইন্দা রাখলে সে নিজের হাত নিজে কামড়ায়, রক্ত বের করে ফেলে যতক্ষণ না শিকলের বাঁধন না খোলে, এবং শিকলের বাঁধন খোলা মাত্রই ও আবারও এই পুকুরে পড়ে এবং পুকুরে পরে ডুব দিয়ে উঠে, ডুব দিয়ে উঠে, ডুব দিয়ে উঠে, এগুলোই করে। এবং আজ অবধি পর্যন্ত আমি আজকে আপনাকে এই গল্প লিখতেছি ফেব্রুয়ারি মাসে 6 তারিখ, ফেব্রুয়ারির 6 তারিখে আমি আপনাকে গল্প লিখতেছি। আমি ফেব্রুয়ারির 2 তারিখে আমি বাড়িতে গেছি এবং 2 তারিখে যাইও আমি একই দৃশ্য দেখে আসছি। চেয়ারম্যানের ছেলের এখন মোটামুটি বয়স হয়ে গেছে, এরপরও একইভাবে ওই পুকুরের মধ্যে সে খায়, চেয়ারম্যানের খাবার দেয়, পুকুরের মধ্যে খায়, পুকুরের মধ্যে ঘুমায়, পায়খানা প্রস্রাব সব পুকুরে, ওই দিঘিতে, ওই দিঘির পানিতে সে এখনও বেঁচে আছে। সবাই এখন তাকে পাগলা বলে, মানে স্বপন পাগলা বলে। সে কিন্তু দিঘি থেকে উঠে না এবং কোনো কাপড় চোপড়ও পরে না, তার কোনো কাপড় নাই, একদম উলঙ্গ অবস্থায় দিঘিতে ডুব দিয়ে উঠে, ডুব দিয়ে উঠে, ডুব দিয়ে উঠে, এইভাবেই আছে। এবং এই ঘটনার পরে চেয়ারম্যান তার ছেলেকে নিয়েই ব্যস্ত। চেয়ারম্যান আর আমার ছেলে আবদুল্লাহকে নিয়ে কোনো টেনশন করে নাই। আমি শেষ পর্যন্ত আবদুল্লাহকে একটা মাদ্রাসায় ভর্তি করাইছি। আমার আবদুল্লাহ একটা মাদ্রাসায় পড়ে এবং আমি আমার বউকে নিয়ে চট্টগ্রামের ওই ভাড়াটিয়া বাসায় অনেক ভালো আছি। মাঝে মাঝে বাড়িতে যাই, আমার মা বাবার সাথে দেখা করি আসি, ভালো লাগে। এবং আমি আর আমার বউ মিলে আমার গল্পটা আপনাকে জানাইলাম। আমার সন্তানটাকে আমার ইচ্ছা আমি কোরআনে হাফেজ বানাবো, আপনি দোয়া করবেন আমার সন্তানটাকে যেন আমি একজন কোরআনে হাফেজ বানাতে পারি। আমার বউর সাথে কী হইলো না হইলো এইসব কোনো কিছু আমি বুঝতে পারলাম না, এবং কেন এই ঘটনার পরে এইভাবে পাগল হয়ে গেল। আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম আবদুল্লাহকে যে বাবা তুমি এখানে কিভাবে আসছো, চট্টগ্রামে তোমারে কে আনছে, তুমি কার সাথে আসছো? বলে আমি একটা আন্টির সাথে আসছি। আমার ছেলে বলে, তাই আমি বললাম আন্টি কীরকম? বলে আন্টি অনেক সুন্দর, অনেক সুন্দর। আন্টি আমাকে কুলে করে এখানে আইনা নামাই দিয়ে গেছে। আন্টি উইরে উইরে আসছে। আমার ছেলে বলে আমার আন্টি আকাশ দিয়ে উইরে উইরে আমার কোলে করে আইনে এখানে নামাই দিয়ে গেছে। তো চেয়ারম্যান যেটা বললো, চেয়ারম্যানের ভাষ্যমতে আমার ছেলের একটা ঘরের মধ্যে আটকায় রাখছে, মানে আমার ছোটো বাচ্চাটার একটা ঘরের মধ্যে আটকায় দরজা মানে বাইরে দিয়ে তালা মারি রাখছে। বাইরের তালার জায়গায় আছে, কিন্তু আমার ছেলে ঘরে নাই। আমার ছেলেকে এই জায়গায় পাওয়া গেছে। তো আল্লাহর হুকুম সম্ভবত আমার অসহায় বউয়ের পাশে এসে পরি বা জিনেরা দাঁড়িয়ে আমাকে রক্ষা করেছে। আমি এখন ভালো আছি এবং আপনার গল্পগুলো শুনি। আমার গল্প আপনি যদি পারেন রেকর্ড করবেন, আমি আর আমার বউ মিলে আপনার মুখে আমাদের গল্পটা শুনবো, ভালো লাগবে। আপন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই আল আমিনের জীবনের এই তাজ্জব বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, গল্পটা আসলেই ভয়ঙ্কর ছিল এবং আমি অবাক হয়ে গেলাম দুইটা বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে আল আমিন জেলে থাকা অবস্থায় তার বউ ওইখানে বসে ভিক্ষা করতো, অথচ সে তান্ত্রিকের কাছে গেলে পরে তান্ত্রিক বলল তার বউ তার কাছে ফিরে আসবে, তার বউ যেখানে আছে সেখানে ভালো আছে। এবং পুরোটা বিষয় আমার কাছে একটু মনে হলো। এবং লাস্টের যেই তার সন্তান আবদুল্লাহর বিষয়টা, যে ঘরে রাখলো ওই ঘরে তালা মেরে রাখছে, অথচ ওই তালা মারা ঘর থেকে আবদুল্লাহ কীভাবে ওই গ্রামে মানে শহরে ওইখানে চলে গেল। এবং আবদুল্লাহ সে অনেক কিছু বুঝে, তখন তার বয়স প্রায় 5 বছরের কাছাকাছি। তা 5 বছরে কিন্তু একটা বাচ্চা ছোট না। ওই 5 বছর বয়সে নাকি আবদুল্লাহ তার বাবা মাকে বলল যে তারা কোনো এক আন্টি ওই ঘর থেকে কোলে করে বের করে আকাশ দিয়ে উড়ে এখানে দিয়ে গেছে। তো নিতান্তই বলতেই পারি হয়তো অসহায় যুবতীর মেয়েকে বাঁচানোর বা অসহায় বাচ্চাকে বাঁচানোর জন্যই পড়ি এসে তাদের পাশে দাঁড়িয়েছে বা জিনিসে দাঁড়িয়েছে। গল্পটা সত্যি আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখবেন। এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।